সেখানে অবশ্যই তোমার কিন্তু ই করবে, আমরা বলবো যে ছোট জায়গায় অবশ্যই তোমার কিন্তু পয়েন্ট ওয়াইজ করবে, কিন্তু আমাদের জানার ইচ্ছা হচ্ছে, মানে আমরা জাস্ট প্রশ্ন করছি যে যে এটা তুমি নির্ণয় করো যে আসলে কনভার্সটা কি ইউনিফর্মলি করে কি করে না, যদি আমি সেটটাকে একটু ছোটও করে দিই, সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। বুঝতে পারছো যারা করার চেষ্টা করছো? তাহলে প্রথম হচ্ছে আমরা তো ধরো আমরা জানি এটাকে, যেমন জিওমেট্রিক সিরিজকে আমরা লিখতে পারি, ধরো আমি এখানে লিখিনি, ধরো আমরা তো জিওমেট্রিক সিরিজ হচ্ছে তোমার এইটা, তাই না? এই যে কি বলে যে আমরা এইভাবে লিখছিলাম, এই যে তোমার এক্স টু দা পাওয়ার কে মাইনাস ওয়ান, এটা লিখতে পারো যে কনসিডার জিওমেট্রিক সিরিজ, আমি লিখলাম না তো, হ্যাঁ। এই যে এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, এটা কিন্তু সমস্যা, সবসময় জিওমেট্রিক সিরিজ হবে, কিন্তু সমস্যা হচ্ছে এর সামেশন তোমার কখন মিনিংফুল হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমার এটাই জিওমেট্রিক সিরিজ, কিন্তু মিনিংফুল হবে যদি তোমার এই সামটা সমান সমান তুমি ওয়ান মাইনাস এক্স লিখলে, তখন কিন্তু তোমাকে অবশ্যই এক্স এর ওই রেঞ্জটা তোমার লিখতে হবে। ধরো আমরা লিখিনি, এটা হচ্ছে আমি সংক্ষেপে লিখলাম, এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ, হ্যাঁ, এই যে কনসিডার জিওমেট্রিক সিরিজ, এই ধরো। তাহলে এখন প্রথম স্টেপ হচ্ছে তোমার একে এখান থেকে আমাদেরকে এন এর পার্শিয়াল সাম তৈরি করতে হবে, কারণ আমরা সিরিজের বৈশিষ্ট্য দেখবো যে এন এর পার্শিয়াল সাম তোমরা সবাই তৈরি করছো। তার স্টেপ ওয়ান হচ্ছে ধরো এরকম, আমি লিখছি এরকম, লেখা দরকার নেই তোমাদের, স্টেপ ওয়ান প্রথম কাজ হচ্ছে এন এর পার্শিয়াল সাম, সেটাকে আমরা বলি যে এস এন অফ এক্স, আমি আর লিখলাম না, তোমরা যেহেতু জানো সবাই, এই যে সেটা হচ্ছে কে হচ্ছে তোমার ওয়ান থেকে এন নিতে হবে, জাস্ট এই যে তোমার এক্স টু দা পাওয়ার কে মাইনাস ওয়ান, ঠিক আছে? এটা তো কারো সমস্যা থাকার কথা না, যে এন এর পার্শিয়াল সাম আসলে দেখো, এই যে এন এর উপর ডিপেন্ড করবে কিন্তু এর চেহারা, এন মান যদি ওয়ান দাও তাহলে এখানে ওয়ান হবে, আমরা বারবার বলছি। এন এর মান যদি টু দাও এখানে টু পর্যন্ত হবে, মানে তিনটে পদের যোগ, এন এর মান থ্রি দিলে এখানে থ্রি পর্যন্ত, এটা কিন্তু ডিপেন্ডস করে এন এর সাহায্যে আমরা একটা সিকোয়েন্স তৈরি করতে পারি, এটা হচ্ছে তোমার পার্শিয়াল সামের কি। তাহলে এখন এখান থেকে আমরা এটা জানি যে তোমরা এটা বলতে পারবা যে আমরা জানি যে ফাইনাইট সামের এর যোগফল কিন্তু এরকম, তাই না? এটা সবাই জানো, এক্স টু দা পাওয়ার কি হবে বোধহয় এন, তাই না, ভাগ ওয়ান মাইনাস এক্স, এটা সবাই জানো। প্লাস আমরা নাইনে প্রথম এটা পড়ছি যে গুণ করে যোগ করে দিলে এরকম হয়ে যায়, তোমার কেটে কেটে যায়। তাহলে এখন এটা এটা আমরা কিন্তু পার্শিয়াল সামের বের করলাম। তাহলে এখন আমাদের হচ্ছে এটা ধর পয়েন্ট ওয়াইজ লিমিট বের করতে হবে, এস এন কোথায় তোমার কনভার্স করে। হুম, পয়েন্ট ওয়াইজ লিমিট, তাহলে স্টেপ টু আমি লিখছি না, যে এটা হচ্ছে আমরা এখন পয়েন্ট ওয়াইজ লিমিট বের করব। হুম, যে ধরো পয়েন্ট ওয়াইজ লিমিট, স্টেপ টু হচ্ছে ফাইন্ডিং পয়েন্ট ওয়াইজ লিমিট। তাহলে পয়েন্ট ওয়াইজ লিমিটকে আমরা স্বাভাবিক এস অফ এক্স ধরি তোমার, সেটাকে কি করি যে লিমিট এনটাকে তোমার ইনফিনিটিতে পার করায় দেই, তখন কি হয় তোমার এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ভাগ এক্স, ঠিক আছে? এ পর্যন্ত সবাই করতে পারছো? এখানে হচ্ছে তোমার ধরো এরকম আমরা বলতে পারি কি হবে, তোমরা সবাই জানো এটা এর উপর ডিপেন্ড করবে। আমরা জানি এক্স যদি তোমার তোমার এক্স যদি তোমার মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর ভিতরে থাকে, এখানে একটু ভুল হয়েছে দু একজনের, তাহলে আমরা এরকম লিখতে পারি যে এই যে হুম, এখন তাহলে এখানে আমরা সুবিধার জন্য আমরা এখানে ধরো লিখে নিতে পারি যে আমাদের এই যে জিওমেট্রিক সিরিজটা, এখানে আমরা অবশ্যই আমাদের ইন্টারভেলটা দিয়ে আছে কিন্তু, এই জিওমেট্রিক সিরিজটা কনসিডার করছি আমরা এখানে, তাহলে আমরা এটা লিখে নিতে পারি, তাহলে এখন সুবিধা হবে। ধরো এই জিওমেট্রিক সিরিজটা আমরা কনসিডার করতে পারি আমাদের, যেহেতু ওখানে ব্যবহার করবো যে এই যে মাইনাস ওয়ান থেকে হাফ, কনসিডার জিওমেট্রিক সিরিজ অন দিস, ধরো এই যে এইটি, তাহলে এটাকে আমরা এখন ব্যবহার করব এখানে। তাহলে এখানে ধরো এইটা কিন্তু তোমার টেন্স টু জিরো হবে, আমরা জানি, যেহেতু ইফ যদি এই যে এখানে আমরা তুমি যদি লিখতে চাও যে আমরা লিখতে পারি অবশ্যই যে এখানে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, না লিখলে এক্স এন টেন্স টু জিরো, যদি তোমার ইফ, এখানে কিন্তু একটু ভুল করছো যে মাইনাস, খালি এক্স লেস দেন ওয়ান হলে কিন্তু এটা লিখলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, তাহলে এই যে কোনো এক্স এর জন্য না, কিন্তু তোমার এইদিকেও কিন্তু বেরিয়ার আছে, এইদিকে তোমার মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে, এরকম কিন্তু, তাই না? তাহলে আমাদের এই এক্স ছিল মানে আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এখানে এক্স ছিল এর ভিতরেই, এটা হলে আমরা জানি, তাহলে সমস্যা নেই, যে আমাদের এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে
যেহেতু এটা, তাহলে আমরা বলতে পারি অবশ্যই আমাদের এই ক্ষেত্রে এক্স টু দ্য পাওয়ার এন টেন্স টু 0 হবে, কারণ আমাদের এক্স আছে এখানে যে -1 থেকে হাফের ভিতরে, কোনো সমস্যা নেই। এটা আমরা সেকেন্ড ইয়ার থেকে জানি। এই যে বা এই লাইন না লিখে ডাইরেক্ট এই লাইন লিখে দিলেও কোনো সমস্যা নেই, এটা কিন্তু আমরা লিখে রাখলাম আর বোঝার জন্যই। তাহলে আমরা দেখো পয়েন্ট ওয়াইজ কিন্তু তোমার বের করে ফেলতে পারলাম, পয়েন্ট ওয়াইজ লিমিট। এটা কিন্তু অবশ্যই অন, এটা ইম্পর্টেন্ট যে ডোমেন বলতে হবে। এবার আসি কিন্তু হাফ, তাই না? এটা এর উপরে পয়েন্ট ওয়াইজ লিমিট, ঠিক আছে। এখন আমরা যে একটা থিওরাম পড়ছিলাম সেটাকে আমরা অ্যাপ্লাই করবো, যে টিএন বের করব। টিএন এর ডেফিনেশন কি ছিল কে বলতে পারবে? আমরা যে টিএন তৈরি করছিলাম মানে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করছিলাম, তার সাহায্যে আমরা কমেন্ট করতাম। টিএন এর ডেফিনেশন কি কে বলতে পারবে? হ্যাঁ টিএন এর, হ্যাঁ হ্যাঁ, তাহলে ধরো আমরা এখানে লিখলাম, হ্যাঁ স্টেপ 3 ধরো, এটা লেখা দরকার নেই, জাস্ট তোমাদের বোঝার জন্য। তাহলে আমরা টিএনটা তৈরি করতেছি, কনসিডার ধরো আমি লিখতেছি না, তো আগে লেখা আছে ধরো এই সুপ্রিমাম, এই সুপ্রিমামটা নেব হচ্ছে এক্স এর উপরে, যে এক্সটা তোমার এখানে তো বলছি আমরা -1/2 থেকে 1, তাই না? তাহলে এখানে তোমার হবে কি হবে, এস এন অফ এক্স মাইনাস -1 থেকে ও সরি উল্টে গেছে, সরি সরি সরি, হ্যাঁ -1 থেকে হবে, হ্যাঁ থ্যাংক ইউ, হ্যাঁ সরি -1 থেকে হাফ, সরি হ্যাঁ থ্যাংক ইউ। এই যে এটা আমাদের কিন্তু ইসের ডেফিনেশন, তাই না? টিএন আসলে একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার তৈরি করে ফেললাম। রিয়েল নাম্বার খুব সহজ, রিয়েল নাম্বার থেকে কমেন্ট করতে পারো। তাহলে তাহলে এখানে দেখো, এইখানে একটু খালি এইখানে তোমরা করতে পারো, আমি এই হিন্টসটা বলছিলাম যারা চেষ্টা করছো। এই যে ধরো -1 হাফ, এখানে তো এইটাও জানি। এই যে দেখো এস এন কত আসছিল আমাদের, এস এন কত ছিল, সরি এস এন কত ছিল? 1 - x টু দি পাওয়ার n। হ্যাঁ 1 - x টু দ্য পাওয়ার n ভাগ 1 - x, আর এস এক্স এর পয়েন্ট ওয়াইজ লিমিটকে আমরা ক্যালকুলেশন করছিলাম 1 - x। গতদিন আমরা এটা দেখছিলাম, একে ক্যালকুলেশন করে টোরে ইটি অ্যাপ্লাই করলে তোমার, আমি এটা লিখছি না, যে অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি অ্যাপ্লাই করলে আমরা ধরো এরকম করতে পারি বোধহয়, একবারে লিখে দিতে নিচে হবে তোমার এক লাইন বেশি লিখে ধরো -x টু দ্য পাওয়ার n 1 - x, সিম্পল। তারপরে যদি অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি অ্যাপ্লাই করি, অ্যাবসলিউট ভ্যালু যদি প্রপার্টি অ্যাপ্লাই করি তাহলে তোমার সুপ্রিমাম অফ এক্স ইন, কিন্তু এক্স ইন ধরো -1 হাফ, এটাকে আমরা একবারে ইসের সাথে লিখে দিতে পারি। আমরা গতদিন এটা করতে বলছিলাম তোমাদের, তোমরা করছো এই পর্যন্ত। এই যে যেহেতু আমাদের এক্স এর ভিতরে, তাহলে অবশ্যই 1 - x কিন্তু অলওয়েজ পজিটিভ, তাহলে অ্যাবসলিউট ভ্যালু তুলে দিতে পারি এই পর্যন্ত। এখানে আসে আর ধরো করতে পারোনি বা করতে চেষ্টা করছো, যেমন মাইদুল অ্যাপ্লাই করার চেষ্টা করছো কিন্তু একটু ভুল হয়ে গেছে আর কি। তাহলে এখানে হচ্ছে প্রথম, এখানে কিন্তু আসলে যদি খেয়াল করে থাকো দুটো ফাংশনকে আমরা চিন্তা করতে পারি, যে উপরে একটা ফাংশন সে কিন্তু এক্স এর ফাংশন, এই এক্স এর উপর ডিপেন্ড করে, নিচেও আর একটা ফাংশন 1 - x একটা ফাংশন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এদের সুপ্রিমাম বের করব। তাহলে এখন একটা আছে যে আমরা এই সুপ্রিমানকে ধরো ডিস্ট্রিবিউট করে দিতে পারি উপরে নিচে, বা সুপ্রিমাম অফ এ সমান, কিন্তু সেটা শর্ত হচ্ছে অবশ্যই তোমার এই সেটটা তোমার নন নেগেটিভ হতে হবে, না হলে কিন্তু হবে না। ধর আমরা এখানে একটু এটা তোমাদের আমি একটু অন্য কালি দিয়ে লিখি যাতে এটা অঙ্কের অংশ না, যে আমরা এরকম লিখতে পারি ধরো সুপ্রিমাম অফ, এটা আসলে সেকেন্ড ইয়ারে ছিল ওইভাবে হয়তো একটু কঠিন, এটাকে তুমি এরকম লিখতে পারো যে সুপ্রিমাম অফ এ সমান সমান সুপ্রিমাম অফ, এটা কিন্তু সবসময় লেখা যাবে না। শর্ত হচ্ছে তোমার এই এ সেটটা যদি নন নেগেটিভ হয়, নেগেটিভ হলে কিন্তু এটা সত্য হয় না। যদি এ সেটটা যদি নেগেটিভ সংখ্যার সেটটা, শর্ত হচ্ছে অবশ্যই এ কে তোমার নন নেগেটিভ হতে হবে, বি কেও তোমার নন নেগেটিভ সেট হতে হবে, মানে এরকম হতে হবে কিন্তু, তাহলে আমরা শুধু এটি কেবল লিখতে পারি, নাহলে কিন্তু লিখতে পারবো না। এটা কিন্তু মানে ইম্পর্টেন্ট যে এ বি তোমাকে অবশ্যই এরকম হতে হবে যে নন নেগেটিভ হলে এটা সত্য, কিন্তু যদি নেগেটিভ হয়ে যায় তখন সত্য না, বোধহয় এইদিকে এইটা বড় হয়ে যাবে তোমার সম্ভবত, বা এইটা বড়, আমি ভুলে গেছি। যে কিন্তু নন নেগেটিভ হলে কিন্তু এই ইকুয়ালিটি হোল্ড করবে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার এই যে এ আর বি যে সেট, তাকে অবশ্যই দেখো নন নেগেটিভ হতে হবে,
তাহলে এটা সত্য। এটা আসলে সেকেন্ড ইয়ারে ছিল, আর অবশ্যই স্বাভাবিক, এটা মনে থাকার কথা না, সেকেন্ড ইয়ারের জিনিস যে মনে থাকবে, স্বাভাবিক মনে থাকবে না, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে লিখলাম। তাহলে এইটাকে আমরা ব্যবহার করবো। তাই এখানে তাহলে প্রথম লক্ষণীয় বিষয় আছে আমাদের এখানে, কিন্তু দেখো দুটো ফাংশন আছে, এই এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স টু দ্য পাওয়ার এন, আর এখানে 1 - x একটা আছে ধরো। এখন প্রশ্ন হচ্ছে ধরো এক্স, আমাদের তো এক্স এর ভ্যালুতে একটা রেস্ট্রিকশন আছে, এক্স এর ভ্যালু আমরা বলছি -1 থেকে হাফের ভিতরে। তা তুমি খেয়াল করে দেখো দেখি যে এই -1 থেকে হাফের ভিতরে, এই ইন্টারভ্যালের ভিতরে ধরো প্রথমে যদি এর কথা চিন্তা করি, এটা কি সবসময় কি কখনো কি নেগেটিভ হতে পারবে বলো দেখি, কি মনে হয়? আমরা এই থিওরামটাকে ব্যবহার করতে পারবো, তার আগে তোমাকে সেটাকে কনফার্ম হতে হবে, না হলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আমাদের কিন্তু অবশ্যই এক্স এর রেস্ট্রিকশন -1 থেকে হাফের ভিতরে, এই ওপেন ইন্টারভেল। তাহলে বলো দেখি এন, ধরো তা এন পরের কথা, এন তো অলওয়েজ পজিটিভ, আমরা জানি এন এর মান তো 1 2 3 4 ন্যাচারাল নাম্বার। তাহলে কি মনে হয় ধরো এটা কি মনে হয় দেখো দেখি, আর যে আমরা কি এরকম বলতে পারি, দেখো দেখি কি বলতে পারবো আমরা, যে এ সেটটা তোমার নন নেগেটিভ কিনা, আমরা কি এরকম বলতে পারি? এক্স টু দা পাওয়ার এন তো আমাদের সেট, এটা কি আমরা এরকম বলতে পারি বলো দেখি, গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অলওয়েজ নন নেগেটিভ, ইফ, এরকম কি আমরা বলতে পারি কিনা? প্রথমে এটা তোমাকে কনফার্ম হতে হবে, কারণ আমাদের এক্স কিন্তু সব যে কোনো এক্স না, যে কোনো এক্স হলে কিন্তু এই থিওরাম অ্যাপ্লাই করতে পারবো না। কি মনে হয় বলো দেখি? এখানে কিন্তু আমাদের অ্যাবসলিউট ভ্যালু পজিটিভ মনে হচ্ছে। একের সবসময় পজিটিভ, জিরো হতে পারে কিন্তু, কারণ এক্স এর মান তো জিরো হতে পারে, -1 থেকে তোমার হাফের ভিতরে এক্স এর মান কিন্তু জিরো হতে পারে। তাহলে জিরো হলে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ জিরো জিরো, জিরো টু দ্য পাওয়ার এর মান কিন্তু জিরো, মানে জিরো হতে পারে, জিরো হলে কোনো সমস্যা নেই। আর অন্য তুমি নেগেটিভ বসাও বা পজিটিভ, এর ভিতরে যাই বসাও না কেন, সবাইরে কিন্তু সে কি বানায় ফেলবে, এই অ্যাবসলিউট ভ্যালু যেহেতু আছে পজিটিভ বানায় ফেলবে। তাহলে আমরা কিন্তু এটা দাবি করতে পারি যে এইটা অবশ্যই আমাদের এই সেটটা কিন্তু নন নেগেটিভ। আর নিচেরটার ক্ষেত্রে কি অবস্থা ধরো, এদের ক্ষেত্রে কি অবস্থা, কি মনে হচ্ছে? এই যে 1 - x, এটা কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 বলতে পারি? ইফ ধরো এই এক্স এর ভিতরেই, জি স্যার। অবশ্যই কিন্তু দেখো যে তুমি তো এর সবচেয়ে বড় মান যদি বসাও, তখন -1 বসালে এগুলো সব প্লাস হয়ে যাবে, তাই না? জি স্যার। প্লাস, আর এই প্লাস বসালে তো ধরো এই প্লাস গুলো কিন্তু তোমার মানে হাফ, একের থেকে কম, তাহলে অবশ্যই প্লাস তোমাকে রিটার্ন দেবে। অন্তত 1 পর্যন্ত তুমি এই যুক্তি অ্যাপ্লাই করতে পারো। আসলে এই অঙ্ককে এই যুক্তিকে ইস্যু অ্যাপ্লাই করা যেত, আসলে আমি আগের দিন নিজেই বুঝতে পারি না, আমি করে করে করছি যে ওই মানে পুরা -1 থেকে অনের, -1 থেকে অনের ভিতরেও অ্যাপ্লাই করতে পারবো এই যুক্তিকে, আমি নিজেই কতদিন বুঝতে পারিনি আর কি। হ্যাঁ গ্রেটার দেন শুধু, হ্যাঁ বলো, শুধু না গেটার দেন এখানে হলে তো ক্ষতি নেই, হ্যাঁ গেটার দেন বা গেটার জিরো দিলে তো ক্ষতি নেই তোমার, এটা দেখো বলছিলাম কিন্তু আমরা, কোনো সমস্যা নেই যে আমি যদি বলি 2 কি গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, এটা কি সত্য? হ্যাঁ কি মনে হয়, এটা কি সত্য? জি স্যার। কোনো সমস্যা নেই, একটা সত্য হলেই সত্য। এখানে জিরো, তুমি জিরো ইকুয়াল দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা বলছিলাম কিন্তু এটা মিথ্যা তখন হবে যদি তোমার এইরকম হয়, এর নেগেশন হচ্ছে এটা। আমরা দুটোকে লিখতে পারি, তুমি যদি চাও যে এখানে এ রেখে তুলে দিতে, কোনো সমস্যা নেই, আমাদের শর্তটা হোল্ড করলে তোমার মানে নেগেটিভ না হলে আয় খালি। তাহলে এখন দেখো আমরা কিন্তু এই যে সুপ্রিমামের অ্যাপ্লাই করতে পারবো, এখানে তোমার সুপ্রিমামের ইকে অ্যাপ্লাই করতে পারবো, এই যে এটাকে ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, ধরো এটে গুণ 1/8 লিখতে পারি, ইজিলি। তাহলে আসলে আমরা লিখে তারপর যেহেতু সুপ্রিমাম অফ 1, তাহলে আসলে আমরা এখান থেকে দেখো এটা লিখতে পারি কিন্তু যে দেয়ারফর, দেখো বুঝতে পারবে, আমরা এরকম লিখতে পারি যে সুপ্রিমাম অফ, সরি এটাকে একটু বেশি জায়গা নিতে হবে, যে সুপ্রিমাম অফ এক্স, এক্স ইন ধরো -1 হাফ এক্স টু দ্য পাওয়ার এন ভাগ ধরো সুপ্রিমাম অফ, সুপ্রিমাম অফ, এই যে সুপ্রিমাম অফ এরকম লিখতে পারবো আমরা যে সুপ্রিমাম অফ এক্স ইন -1
হাফ 1 মাইনাস এক্স, এরকম কি লিখতে পারবো? দেখো আসলে কিন্তু কি লিখছি বলো দেখি, যে গুণ আকারে লিখছি যে সুপ্রিমাম অফ এত ইনটু সুপ্রিমাম অফ 1 ভাগ 1 মাইনাস এক্স, কিন্তু 1 এর সুপ্রিমাম তো সবসময় তোমার 1, যেহেতু কনস্ট্যান্ট, এতে এক্স এর উপর ডিপেন্ড করে না, তাহলে এটাকে জাস্ট নিচে লিখে দিছি আমরা, নাকি বুঝতে পারোনি? হুম, এটা কিন্তু একটু উপরে মনে হচ্ছে যে এই সুপ্রিমাম নিচে এক্স এর উপরে, এটা একটু নিচে লেখা গেছে এক্স, সরি, এটা মনে হচ্ছে যে এটা কিন্তু তোমার ইসে, এই লাইনটা কি বুঝতে পারলে নাকি? আসলে আমরা কিন্তু এই থিওরামটাকে অ্যাপ্লাই করছি, যেহেতু আমরা নিশ্চিত হলাম যে এই, তাহলে এই সুপ্রিমাম অফ এক্স টু দা পাওয়ার এন ইনটু সুপ্রিমাম অফ এটা দিয়ে 1/1 মাইনাস এক্স, তাহলে 1 এর সুপ্রিমাম তো যেহেতু কনস্ট্যান্ট ফাংশন, এখানে তো এক্স নেই, 1ই হবে, তাহলে সেই 1 ইনটু নিচেই খালি এর সুপ্রিমাম হবে, তাহলে এই 1 এর সাথে গুণ করলে তো 1ই হবে, আর নিচে এটাকে লিখে দিচ্ছি। বুঝতে পারছো? মানে ভাগ আর গুণ কিন্তু একই জিনিস আর কি, এ কে বি দিয়ে ভাগ করো অথবা এ কে 1/b দ্বারা গুণ করো। এইবার দেখো এইখানে তোমার সুপ্রিমাম এখন আমরা বের করতে পারবো কিন্তু, ঠিক আছে? এই লাইনটা কি বুঝতে পারলে নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এখন হচ্ছে আমরা দেখো এখানে এখন ই করতে পারবো, এখন ধরো আমরা এই সুপ্রিমামটা বের করতে হবে, তাহলে এখন এটা বোঝার জন্য একটা তোমার ইনফর্ম, তুমি এটা জানো অবশ্যই, যে আমরা যদি বলি ধরো এরকম একটা সেট, যদি এরকম নিই, ধরো এটা আমি অন্য কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে লিখি, ধরো আমাদের এরকম একটা সেট আছে, এ সমান সমান ধরো সহজভাবে উদাহরণের জন্য সেকেন্ড ইয়ারের জিনিস এগুলো 0 1, আমি যদি বলি এর সুপ্রিমাম কত, সুপ্রিমাম অফ এ কত, তোমরা সবাই জানো এটা কত? স্যার 1। হ্যাঁ 1, কিন্তু এই যে এটুক জানলেই আমরা সব বের করতে পারবো, এই যুক্তি ব্যবহার করে দিই, এটা আমি বলছিলাম এই যে, তাহলে অথচ অথবা এটাকে আমরা কিন্তু এরকম ভাবে লিখতে পারি যে ফাংশন দিয়ে যদি লিখি, আমরা বলছিলাম যে ফাংশনের সুপ্রিমাম তোমার ধরো একটা এরকম যদি থাকে, ধরো সুপ্রিমাম অফ ধরো এক্স আমাদের ফাংশনটা, যেখানে এক্স ধরো এই যে 0 থেকে ধরো এই যে 1, তাহলে এর সুপ্রিমাম কত হবে? আসলে তুমি যদি এই এক্স তো এই ফাংশন, এটাকে যদি বসায় দাও আসলে কি হবে, এরকম একটা সেট তৈরি হবে কিন্তু, তাই না? যে এর এই প্রান্ত যদি বসায় দাও 0 হবে, এই প্রান্ত যদি বসায় দাও 1 হবে, আসলে কি হবে, এটা কিন্তু এই সেটটা হবে 0 1, তাহলে তুমি তুমি তো জানো যে এখানে এই যে সুপ আছে কিন্তু, সরি সুপ, তাহলে এর সুপ্রিমাম কত হবে 1, নাকি বুঝতে পারোনি? এই জায়গাটা বুঝতে হবে কিন্তু একটু খালি, যে সুপ্রিমাম অফ তোমার এই যে সুপ্রিমাম অফ এই যে এটা কি বুঝতে পারলে যে এইভাবেও লেখা যাবে, কিন্তু এটা ফাংশন হিসেবে লিখছি, ফাংশনের সুপ্রিমাম, যে সুপ্রিমাম অফ এই যে, তাহলে এখানে এক্স এর মান তোমাকে দেখতে হবে, এখানে তো এক্স লিখছো, তাহলে এক্স এর মান শুরু হয়েছে 0 থেকে 1 পর্যন্ত, তাহলে সেটা কিন্তু একটা ওপেন ইন্টারভেল তৈরি করবে 0 থেকে 1, তাহলে এর সুপ্রিমাম অবশ্যই সেই 1ই হবে একইভাবে, আমরা যদি সেট হিসেবে নিই, তো এই যুক্তিটাকে আমরা ব্যবহার করব। দেখো আমরা দেখাবো, এটা গ্রাফেও দেখাতে পারবো, সমস্যা নেই। তাহলে আমাদের তাহলে প্রথম কাজ হবে এর সুপ্রিমাম বের করা আর এর সুপ্রিমাম বের করা, এটা সুপ্রিমাম বের করা আর এটা সুপ্রিমাম বের করা। ধরো আমরা এটা সুপ্রিমাম বের করার চেষ্টা করি, প্রথমে এই ফাংশনটা সুপ্রিমাম বের করার চেষ্টা করি, এই লাল অংশটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য লিখছি পারি, ধরো সুপ্রিমাম অফ এক্স ইন -1 হাফ, ঠিক আছে? এই যে এক্স টু দা পাওয়ার এন, এনে কোনো সমস্যা নেই, এর মাথার উপর যদি এন থাকতো, এখানে 1 এর মাথার উপর এন হলে সে কিন্তু 1ই হতো। তাহলে আমরা ধরো এনটাকে প্রথমে না করি, ইগনোর করি একটু, ধরো সমস্যা নেই, তাহলে এটা কত হবে ধরো, বা আমরা এখানে এন দিতে পারি, সমস্যা নেই, এটা কত হবে সেটা আমরা বের করতে চাই। তাহলে প্রথমে এটা আসলে বোঝার জন্য আমরা আসলে এখানে আমাদের জিওমেট্রি, আমাদের মানে আমরা যদি গ্রাফ আঁকার চেষ্টা করি, কারণ তোমরা সবাই এই গ্রাফ জানো, আমি জানি, সবাই এই গ্রাফটাকে জানো তোমরা, তাই না? ধরো আমরা এখানে যদি একটা গ্রাফ আঁকি, একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, তাহলে ইজিলি বুঝতে পারবো। আমাদের ডোমেন কত সেটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আমাদের সুপ্রিমাম কোথা থেকে কোথা পর্যন্ত নিতে হবে বলো দেখি, ধরো -1 থেকে তোমার, তাই না, এখানে ধরলাম ধরো -1, -1 থেকে কত পর্যন্ত নিতে হবে, ধর হাফ, এরকম ধরলাম ধর হাফ, সমস্যা নেই। তাহলে বলো দেখি যে -1 থেকে হাফের ভিতরে এই অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ফাংশনের গ্রাফ কেমন,
যখন এক্স এর মান ধরো দুই প্রান্ত বসালে পেয়ে দেবো, যদি সরল লেখা এক্স এর মান যদি -1 হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স এর মান কত হবে বলতে পারবা কেউ? হুম, কত হবে বলতে পারবা? স্যার অ্যাবসলিউট ভ্যালু অফ, প্রশ্নটা আরেকবার বলেন। এই যে এক্স তো তোমার ধরো এই যে এক্স তো নিচ্ছি কি -1 থেকে হাফ, এই ওপেন ইন্টারভেলের ভিতরে যে -1 থেকে হাফ, তার সাপেক্ষে তোমার এন কে মনে মনে ধরো বাদ দাও। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এক্স এর গ্রাফ কি হবে, অ্যাবসলিউট ভ্যালু ফাংশন কি হবে তোমার? এরকম হবে না, স্যার ধরো যখন -1 হিসেবে ভি শেপ হবে, কিন্তু যখন -1 অ্যাবসলিউট ভ্যালু অফ -1 তো 1, ধরো এটাকে 1 ধরলাম আমরা, তাই না? দেখো দেখি এরকম হবে না? এই ধরো হাফ যখন ধরো এই যে ওপেন হবে, ধরো এরকম হবে, এরকম হবে না? দেখো তো কি, ধরো এখানে 0 হবে, এখানে এসে এরকম হবে নাকি? তাহলে আমার হলো না, সরি সোজা লাইন হবে, সরি এই যে সরি কি হলো, ও সরি আমি করিনি, এই যে দেখো এরকম হবে না নাকি? স্যার তাহলে বলো দেখি এই ফাংশনের তাহলে তোমার এর ওপেন কিন্তু মানে এই যে -1 থেকে হাফ, তাহলে এর এর সুপ্রিমাম কি হবে বলো দেখি, দেখে বোঝা যাচ্ছে এন কে ধরিনি, ধর সুপ্রিমাম কি হবে, এটা কিন্তু তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, দেখে বোঝা যাচ্ছে কিন্তু সুপ্রিমাম কি হবে, হাফ। কত হবে? এই দুই দিকে কিন্তু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স তোমার হাফ হবে নাকি 1 হবে কি মনে ওয়ান হয়? হবে স্যার, ওয়ান। 1 One হবে, কিন্তু এই যে 1 হবে। তাহলে এই যে দেখো এখানে এই যে, তাহলে এটা দেখে আমরা বলতে পারবো যে এর তোমার কিন্তু হবে তোমার এই যে 1, ঠিক আছে? তাহলে 1 হবে, আর 1 এর পাওয়ার তো এন তো কোনো করে না, যে 1 এর পাওয়ার এন সে কত হবে তোমার, ধরো 1ই হবে। এই যে দেখো এটা বের করে ফেললাম, এই জন্য পাশে চিত্রটা আঁকবা, তাহলে দেখো খুব সহজে বোঝা যাবে। এই যে এখানে আমার আঁকা হয়নি, অবশ্যই তোমরা যখন আঁকবা হাত দিয়ে স্কেল দিয়ে ভালো হবে, আশা করি বুঝতে পারছো। এখন এই ইটার বলো দেখি কত হবে, আর নিচের যে ফাংশনটা ছিল সেটার কত হবে? এখন দেখেই বলে দিতে পারবে এরকম। ধরো আরেকটা ফাংশন এরকম ছিল কিন্তু আমাদের, ধরো সুপ্রিমাম অফ এক্স ইন -1 ধরো হাফ, এটা ছিল কি আমাদের 1 - x বোধ হয়, তাই না? বলো দেখি এটা সুপ্রিমাম কত হবে, কে বলতে পারে? ধরো আমরা জানি না, ধরো আমরা চিত্র আঁকার চেষ্টা করবো, একটু উপরে লেখা হয়ে গেছে, সরি নিচে লিখতে হতে দেখ, সমস্যা নেই, তোমরা নিচে লিখবা। যে এই গ্রাফের সোজাসুজি ধরো এটাকে আমরা আঁকার চেষ্টা করি, কি হবে বলো? অথবা সরি এক গ্রাফে না আঁকাই ভালো, এক গ্রাফে আঁকলে মুশকিল। ধরো এরকম, এটা 0, তাই না? ধরো এখানে ধরলাম -1, এখানে কোথাও ধরলাম ধরো হাফ। এবার কিন্তু ফাংশন 1 - x, তাহলে এটা চেহারা কি হবে, কেমন হবে কে বলতে পারবে? ও এখানে তো 1 দিয়ে ফেলছি, -1 কিন্তু এটা, তাই না? -1 এটার চেহারা কেমন হবে বলো দেখি? স্যার ওয়াই অক্ষের সমান্তরাল। না না না, এই গোটাটা 1 - x, এটা কি সরল লেখা না একটা? জি স্যার। ধরো এক্স এর মান যদি -1 বসাও তাহলে কত হবে এখানে? ধরো এটাকে ধরলাম 1 এই অক্ষ বরাবর, এটাকে ধরলাম ধরো 2, একটু বড় 2 ধরছি, হবে। 1 এটা হচ্ছে ধরো 2, তাই না? তাহলে এখানে ধরো কি হবে, এখানে ধরো 2 হবে, ধরো তোমরা অবশ্যই সুন্দর করে রাখতে পারবা, এখানে আমাদের এখানে আঁকা মুশকিল, এটা 2 হবে এই প্রান্তে, আর এই প্রান্তে কত হবে? হাফ যদি বসাও কত হবে, এই হাফে কত হবে, ধরো এখানে হবে হাফ হবে, তাই না? মোটামুটি ধরো এখানে হবে। যাই হোক তোমরা অবশ্যই সুন্দর করে আঁকবা। এই তাহলে কি হবে, এটা কি এরকম একটা সরল রেখা হবে না? এই দুই বিন্দু ধরো এই জিরোতে কত হবে, জিরোতে কিন্তু 1 হবে, মানে জিরোতে 1 এর উপর দিয়ে যাবে, ধরো ধরে নাও আমার এই যে এরকম হবে। তাহলে বলো দেখি এর সুপ্রিমাম কত, কে বলতে পারবে? 2 হবে স্যার। হ্যাঁ 2 হবে, খুব ইজি কিন্তু, এখন তোকে দেখে বোঝায়, তাহলে অবশ্যই সুপ্রিমাম তোমার 2 হবে। এই যে তাহলে কি দেখো টিএন বের করে ফেলতে পারছি কিন্তু, তাই না? টিএন কি ছিল, এই ফাংশনের সুপ্রিমাম ভাগ এই ফাংশনের সুপ্রিমাম, তাই না? তাহলে টিএন কত বলো দেখি? আমরা এরকম বলতে পারি যে দেয়ারফর টিএন, টিএন কত হবে, এটার সুপ্রিমাম ছিল কিন্তু 1 ভাগ নিচে কত হয়েছে তোমার 2। তাহলে আমরা থিওরামে কি পড়ছিলাম, এন্ড আমরা এখানে বের করতে পারি তোমার তালি, যে এখন যদি তুমি লিমিটকে পার করে দাও, যে লিমিট
n টেন্স টু ধরো ইনফিনিটি tn, এটা কত হবে? এ তো n এর উপর ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তাহলে এখন আমরা কি কি কমেন্ট করতে পারি? আমরা কি শিখছিলাম, যদি তোমার এই যে tn যদি 0-তে যায় তাহলে আমরা বলবো যে ওই সিকোয়েন্সটা তোমার ইউনিফর্মলি কনভার্স করে, কিন্তু 0 ছাড়া অন্য কোথাতে গেলে কি হবে? ইউনিফর্মলি কনভার্স করবে? হ্যালো, না না স্যার। তাই যে দেখো আমি এই যুক্তি তোমাদের অ্যাপ্লাই করতে বলছিলাম, বুঝতে পারছো এবার? তাই এটা একটু প্রথমে কঠিন, কিন্তু মানে বের করা এই জাস্ট এই চিত্রের সাহায্যে চিত্র আঁকে বের করা খুব ইজি তোমার। আর আসলে আমি নিজেও জানতাম না, ওই যে গতদিন বলছিলাম যে হয়তো এভাবে করা মুশকিল, তোমরা ওই থেকে -1 থেকে 1 এর ভিতরেই এইভাবে করতে পারবা, চেষ্টা করো। হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে তাহলে বলতে পারবো যে এই যেহেতু এটা হচ্ছে, তাহলে আমরা জাস্ট কমেন্টটা লিখে দিলে এখন হয়ে গেল যে আমরা যে SN। কারো কি প্রশ্ন আছে? অসুবিধা নেই, মানে চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট, পারতে হবে না। এখন দেখো তুমি এখন বুঝতে পারছো একেবারে না? তাহলে আমরা এরকম বলতে পারি যে দেয়ারফর, আমরা এরকম বলতে পারি যে দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম, ধরো এই যে দেয়ারফর, ধরো দ্য সিকোয়েন্স অফ, এখানে লেখার দরকার নেই, দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, পার্শিয়াল সামস, দ্য সিকোয়েন্স অফ পার্শিয়াল সামস, সেটা কি ছিল? তুমি কি দিয়েছিলে? যে সিকোয়েন্স অফ পার্শিয়াল সাম তুমি তৈরি করছিলে যে SN ধরো আমরা একটু বেশি করে লিখে দিই যাতে বুঝতে সুবিধা হয়, যে k ইকুয়াল টু 1 টু n x টু দা পাওয়ার k মাইনাস 1 এরকম ছিল, তাই না? আমরা এরকম এটা দেখেই বলতে পারি যে ডাজ নট কনভার্স ইউনিফর্মলি, does not converse uniformly on তোমার হচ্ছে -1/2, তাই না? does not converse uniformly, 2 যদি 2 লিখতে পারতো, ভুলে গেলাম যে এই ফাংশন does not converse uniformly 2 ধরো এই যে 1/1 - x, এটা লিখতে পারতো, সমস্যা নেই। অন, তাহলে এখান থেকে আমরা কমন করতে পারি, যেহেতু এই যে পার্শিয়াল সাম করে না, তাহলে কি করবে না, সিরিজ কি করবে? and hence ধরো and hence the geometric series, এই যে and hence the geometric series, ধরো geometric, না লিখলেও চলতো, তোমরা নিজেরাই জানলে জিওমেট্রিক সিরিজ। তাহলে আমরা বলতে পারি যে এই যে k ইকুয়াল টু 1 টু ইনফিনিটি x টু দা পাওয়ার k মাইনাস 1, এই যে ডাজ নট কনভার্স ইউনিফর্মলি, তাই না? ডাজ নট কনভার্স করে পয়েন্ট ওয়াইজ, কিন্তু ইউনিফর্মলি না। ডাজ নট, সরি, কারো কি প্রশ্ন আছে কোনো? ডাজ নট কনভার্স ইউনিফর্মলি অন, আমরা যে মানে ইন্টারভ্যালকে ছোট করলেও কাজ হচ্ছে না কিন্তু। এখন ধরো একটা প্রশ্ন তো সবাই, কারো কি প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? কারো প্রশ্ন আছে নাকি? নাকি বুঝতে পারছো সুপ্রিম আমরা কেমন করে বের করলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যালো, কারো প্রশ্ন আছে? কথাই বলছো না দেখি। স্যার, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ। ওইটা আগের নিয়মে করলে কেন হচ্ছিল না ওইটা বুঝি নাই স্যার। না তুমি তো এখানে দাবি করছিলে যে হাফ পয়েন্টে এ তোমার ই করতেছে আনবাউন্ডেড, হাফে তো আনবাউন্ডেড না তো, এর তো সমস্যা নেই হাফে কোনো। ওখানে তো ধরো এক্স এর মান যদি 1 বসাই দিতাম, এটা তো 0-র দিকে চলে যেত, তখন 0-র কাছাকাছি কোনো জিনিস দিয়ে ভাগ করলে তোমার আনবাউন্ড হয়ে যাবে। কিন্তু এখানে তো হাফ পর্যন্ত, তা হাফ যদি বসাও তুমি, এক্স এর মান যদি হাফও বসাও, কত আসবে নিচে বলো দেখি? হাফ। তখন তো কি নিচে হাফ দিয়ে ভাগ করলে তো তুমি কি আনবাউন্ডেড হবে কখনো? না। এই জন্য ওই সমস্যাটাই ছিল ওখানে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে
আর তুমি আগেরটাও কিন্তু আমি নিজেও জানতাম না, আগেরটাও কিন্তু এইভাবে আসলে করা যায়। যে আগে যেটা বলতে আগে -1 থেকে 1 পর্যন্ত তুমি তোমরা এখন করে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো যে এই জিনিসটাকে তাহলে খালি এখানে খালি চেঞ্জ হবে, এই সুপ্রিমামটা বের করায়, এখানে অন, এখানে অন, ঠিক আছে। এই সুপ্রিমামটা বের করা ধরো খুব মানে একটু টেকনিক আর কি। ধরো এই ফাংশনটা যদি মনে করো, যদি এই ফাংশনটা ধরো অ্যাবসলিউট ভ্যালু না থাকতো, তাহলে বলো দেখি সুপ্রিমাম কত হতো, কে বলতে পারবে? বলতে পারো যদি অ্যাবসলিউট ভ্যালুটা না থাকতো? স্যার হাফ হতো। হ্যাঁ তাহলে half হতো। হ্যাঁ তাহলে কিন্তু হাফ হতো, কারণ এ কিন্তু নিচেই চলে যেত তখন, তাই না? এই পাশ কিন্তু নিচেই চলে যেত যদি অ্যাবসলিউট ভ্যালু না থাকতো। তখন গ্রাফটার চেহারা কিন্তু এরকম হতো তোমার। বুঝতে পারছো? কারণ অ্যাবসলিউট ভ্যালুর জন্য সে নেগেটিভ কে উপরে নিয়ে চলে গেছে, এই জন্য ভি শেপ হয়ে গেছে চেহারা। তাহলে জাস্ট এইটুকুই। তাহলে আমি তোমরা এটা যদি মানে আগের অঙ্কটাই এইভাবে করার চেষ্টা করো, তাহলে দেখবা যে ই করতে পারবা যে এই জিনিসটাকে ধর আমাদের এখানে শেষ এটা। এটা ধরো শেষ এখানে, এই যে আমরা বলছি আগের অঙ্কটা আর কি, যেটা অরিজিনাল জিওমেট্রিক সিরিজ তোমাদের এই যে -1 থেকে 1 পর্যন্ত, এটাই ব্যবহার করে, তাহলে দেখো আরো পরিষ্কার হবে তোমাদের কাছে, এবং এটা আরো সহজ যুক্তিটা এইভাবে এই ইসে করতে পারবা আশা করি। আর কারো প্রশ্ন আছে কোনো? তাহলে আমরা আজকে যেটা পড়বো হচ্ছে তোমার এই যে আমরা আসলে যেটা পড়ার দরকার, আধা ঘন্টা হয়ে গেছে আমাদের, সেটাই শুরু করতে পারলাম না, সমস্যা নেই। যে আমরা একটা কোশি ক্রাইটেরিয়ন বলছিলাম তোমার, যে কোশি ক্রাইটেরিয়নের সাহায্যে আমরা, কোশি ক্রাইটেরিয়নের কথা মনে আছে কিনা, যে একটা সুবিধা ছিল যে কোথায় কনভার্স করে সেটা না জেনেও তুমি ই করতে পারো। এই থিওরি আবার কিন্তু একটা লিমিটেশন, এই টিএন এর কিন্তু একটা তোমার লিমিটেশন, যে তোমার পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স তোমার কিন্তু বের করতে হবে। এই যে দেখো, না হলে কিন্তু তুমি টিএন কে ই করতে পারবা না। যে এই থিওরামের একটা লিমিটেশন ছিল তোমার, যে এই জায়গাটা কিন্তু একটু বোঝার বিষয়, যে আমি কেমন করে এরকম লিখলাম, এই যে ভাগ আকারে লেখা যায়, কিন্তু এখানে গুণ দিয়ে 1 * লেখা যায় তো, কিন্তু সমস্যা নেই কোনো। এই থিওরামের একটা সমস্যা হচ্ছে, তোমাকে অবশ্যই তুমি যে ইউনিফর্মলি কনভার্স কিনা সেটা তোমাকে ই করার জন্য তুমি এই যে তোমাকে কিন্তু এই পয়েন্ট ওয়াইজ লিমিটটা বের করতে হবে, তাছাড়া কিন্তু তুমি টিএন কে ক্যালকুলেশন করতে পারবে না, ঠিক আছে। কিন্তু আমরা বলছিলাম যে অনেক সিকোয়েন্স আছে যার কিন্তু তুমি পয়েন্ট ওয়াইজ লিমিট কোথায় বের করা যায় না, অসম্ভব, বের করাই যায় না। তাহলে তখন কি আমি বলতে পারবো না যে, আমরা কি বলতে পারবো না যে এই সিকোয়েন্সটা কি কনভার্স করে, ইউনিফর্মলি কনভার্স করে কি করে না? পয়েন্ট ওয়াইজ লিমিট বের না করেও করা যায়, সেটাই কিন্তু তোমার কোশি ক্রাইটেরিয়ান ছিল। আমি বলছিলাম তোমাদের যে পয়েন্ট ওয়াইজ লিমিট কোথায় কনভার্স করছে সেটা না জেনেও আমরা কিন্তু কোশি ক্রাইটেরিয়ানের সাহায্যে বলতে পারতাম যে তোমার কি বলে, যে এই যে ইউনিফর্মলি কনভার্স করে কিনা। তোমাদের মনে আছে কিনা, জাস্ট আমি ওটা লিখবো, সমস্যা নেই। সেটাকে ব্যবহার করে তোমার একটা থিওরাম দিচ্ছে, এই যে সিকোয়েন্স, এবং এটাকে বলে ভায়াস্ট্রাস এম টেস্ট, খুব নাম করা টেস্ট আর কি। এর সাথে আমরা একটা কে ই করতে পারি, এবং খুবই মজার যে এটাকে আমরা সবাই কোশি ক্রাইটেরিয়ান ব্যবহার করে, এবং এটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। ভায়াস্ট্রাস এম টেস্ট, এটা হচ্ছে তোমার একটা থিওরাম হিসেবে আমরা বলবো, খুবই ছোট্ট থিওরাম, কিন্তু খুবই কি বলে যে পাওয়ারফুল এই যে ইসের জন্য অ্যাপ্লিকেশনে। এদের থিওরাম হচ্ছে ভায়াস্ট্রাস, এবং খুবই নাম করা ম্যাথমেটিশিয়ান এই যে ভায়াস্ট্রাস, বিশেষ করে অ্যানালাইসিসে খুবই নাম করা জার্মান ম্যাথমেটিশিয়ান, ইনি খুবই অবদান অ্যানালাইসিস এনার। ভায়াস্ট্রাস নামের বানানটা একটু কঠিন, যে ভায়াস্ট্রাস এম, এরকম এম টেস্ট বল, এম বলারও কারণ আছে, এম টেস্ট কেন সেটা দেখো, ভায়াস্ট্রাস এম টেস্ট বলে। এর সাহায্যে আমরা একটা সিকোয়েন্সের বা একটা সিরিজের ধরো লিমিট কি, পয়েন্ট ওয়াইজ লিমিট কি না জেনেও, যে ওই সিরিজটা তোমার কি ইউনিফর্মলি কনভার্স করে কি করে না সেটা আমরা নির্ণয় করতে পারি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তবে এটা আসলে করার জন্য আমরা কোশি ক্রাইটেরিয়ানকে ব্যবহার করি, যে একটা কোশি ক্রাইটেরিয়ানের সাহায্যে। এটা খুবই সহজ। তো ধরো আমাদের এরকম একটা সিকোয়েন্স দেওয়া আছে, ধরো সিকোয়েন্স অফ ফাংশন, কিন্তু ইফ এরকম বলতেছি আমরা, এটার ইম্পর্টেন্স কি সেটা যদি বুঝতে পারো তাহলে তুমি পড়লে মজা পাবো। ধরো এই এফ অফ এক্স, এটা কিন্তু আমাদের একটা সিকোয়েন্স অফ ফাংশন, সে তার অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে মানে
এটা হচ্ছে বাউন্ডেড ফাংশন। এটা এখন আমরা বলছি এম কিন্তু একটা কনস্ট্যান্ট। আসলে এখানে এই কনস্ট্যান্টটাকে এম দিয়ে নাম দিয়েছিল ভায়াস্ট্রাস, এই জন্য এর নাম হয়েছে তোমার এম টেস্ট। এই জন্য আর কিছু না, যে ভায়াস্ট্রাস এম টেস্ট বলে এই জন্যই। তাহলে এটা কিন্তু একটা ফাংশন, খেয়াল করে দেখো একটা ফাংশন। কে এর মান যদি, কে কিন্তু অবশ্যই কে বিলংস টু এন ইন্টিজার, কে এর মান যদি অন দাও এফ অন অফ এক্স, তাহলে তার সে হচ্ছে বাউন্ডেড, মানে সিকোয়েন্স অফ বাউন্ডেড ফাংশন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে অ্যাবসলিউট বলে এই যে এখানে টাইম, এটাকে আমরা কি লিখতে পারি যে এর মানে কিন্তু তোমার মাইনাস এম কে লেস দ্যান আর ইকুয়াল টু এফ কে অফ এক্স লেস দ্যান আর ইকুয়াল টু এম কে, তাই না? নাকি মনে আছে? জি স্যার। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে তোমার বাউন্ডেড, যে একটা ফাংশন তোমার বাউন্ডেড বলি আমরা, যে ফর, এখানে আমরা বলবো যে ফর যে কোনো, ফর অল এক্স, ফর অল এক্স। এখানে অবশ্য আমরা বলছিলাম যে বারবার আই খুব ইম্পর্টেন্ট, আমি একটু দেখাচ্ছি, সমস্যা নেই তোমাদের। অ্যান্ড দেখা যাচ্ছে না আবার বোধহয়, অ্যান্ড এখানে ফর অল কে কিন্তু, অ্যান্ড যে কোনো কে নাও না কেন, অ্যান্ড ফর অল তোমার, ফর অল বা অল না লেখে না কেন, ফর কে ইকুয়াল টু যে কোনো, ধরো কে যেহেতু ইন্টিজার, 1 2 সিকোয়েন্সের কে আমাদের এই 3, এই যে কোনো। আমি এই জিনিসটা হয়তো বুঝতে পারছো কিনা ব্যাখ্যা করছি তোমাদের কাছে। এই লাইনটা কি বুঝতে পারলে তোমরা? এই লাইনটা বুঝতে না পারলে কিন্তু আর হবে না। এই লাইনটা কি বুঝতে পারলে? ধরো একটা ফাংশন, এই যে দেখো, খেয়াল করে দেখো, যে আমি যদি বলি সবচেয়ে সহজ ফাংশন, ধরো তোমরা জানো সবচেয়ে সহজ ফাংশন একটা, ধরো এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, কি বলো এটা কি এরকম, এটা কি বাউন্ডেড ফাংশন? ধরো পুরো আর এর উপর, সকল বাস্তব সংখ্যার উপরে, কি মনে হয়? তুমি যদি একটা আঁকো কেমন হবে চেহারা? এরকম হবে না? তোমরা জানো তো, ছোটবেলায় করছে যে ক্লাস 9 থেকে। এই যে যত এক্স বাড়াতে থাকবে এ কিন্তু বাড়তেই থাকবে, যত এক্স বাড়াতে থাকবে এ কিন্তু বাড়তেই থাকবে, নাকি? তাই না? এটা কি বাউন্ডেড বলো দেখি? এরকম কি কোনো তুমি একটা সংখ্যা পাবা যে এটা তার থেকে ছোট হবে বা তার থেকে বড় হবে, বলতে পারবো? এটা তো আনবাউন্ডেড। আনবাউন্ডেড। কিন্তু তো এরকম ফাংশন হলে কিন্তু হবে না তোমার। তুমি, আমরা বলছি যে এই যে তুমি এফ অন অফ এক্স, এফ টু অফ এক্স, এফ থ্রি অফ এক্স যেগুলো নিচ্ছে সেগুলোর যে বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা হচ্ছে কি বলো দেখি? এই ভাইস্টা সেম টেস্ট তখন কার্যকর হবে, সেইগুলো হচ্ছে তোমার কি, এরকম একটা এম কে পাবা। ধরো আমরা যদি এটারে কিন্তু বাউন্ডেড বানাতে পারি, ধরো যদি আমরা এরকম বলি, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু, ধরো আমি যদি এরকম করে দিতাম, কথার কথা, যে ধরো এই যে মাইনাস অন থেকে অন নিতাম, তাহলে কি হতো বলো দেখি? আইটা ধরো এরকম নিতাম, আই হচ্ছে আমাদের এরকম যে মাইনাস ওয়ান থেকে ওয়ান, তখন কি হতো? তখন এই ফাংশন ধরো এখান থেকে এইটুকু হতো না? খেয়াল করে দেখো, ধরো এখানে যদি আমরা বলতাম যে ধরো মাইনাস ওয়ান, আর এখানে যদি বলতাম ধরো প্লাস ওয়ান, কথার কথা, এখানে যদি প্লাস ওয়ান বলতাম, তাহলে এবার কি হতো? কোনটুকু হতো? তাহলে এই ফাংশনের গ্রাফ কিন্তু তখন এইটুকু হতো, তাই না? নাকি? জি স্যার। তখন কি হতো? তখন কিন্তু আমরা যদি বাচ্চাতে ডোমেনকে যদি কি করতাম, তখন কিন্তু তোমার বাউন্ডেড হয়ে যেত, তাই না? তাহলে মানে কি, জি। এটাকে কিন্তু এরকম লিখতে পারতাম, ধরো এই এফ অফ এক্স, এই ধরো এফ অফ এক্স, তাই না? এফ অফ এক্স এটা কিন্তু তোমার লেস দেন, এরকম লিখতে পারতাম, বলো দেখি, লেস দেন আর ইকুয়াল টু ওয়ান, এরকম লিখতে পারতাম না? হুম, অবশ্যই বুঝতে, লেখা যেত। অবশ্যই কিন্তু লেখা যেত। তো এইটাকে আমরা ধরো করতেছি, অর্থাৎ এটা মানে কিন্তু এরকম। আসলে এই যে তোমরা তো জানো যে অ্যাবসলিউট ভ্যালু যে ডেফিনেট, যে মাইনাস ওয়ান এর থেকে বড় বা সমান ধরো এফ অফ এক্স এর মান, এই যে লেস দেন এইটা কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে মানে তুমি যেন তেন ফাংশন নিলে কিন্তু কাজ হবে না, তোমাকে অবশ্যই বাউন্ডেড ফাংশন নিতে হবে। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি ইফ, এটা কিন্তু তুমি ধরে নিচ্ছ, এই শর্ত যদি সে স্যাটিসফাই করে যে এফ, তাহলে ধরো কে এর মান ওয়ান দিলাম, তাহলে এফ অন কিন্তু এরকম একটা ফাংশন, যে এরকম তোমার ধর এম অন আছে, কে এর মান যদি অন দাও, তাহলে এফ অন অ্যাবসলিউট ভ্যালু অফ এফ অন অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু এম অন। আবার যদি কে এর মান টু দাও, অ্যাবসলিউট ভ্যালু অফ এফ টু অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ধর এম টু, অন্য এম টু, এম ওয়ান আর এম টু কিন্তু আলাদা, ধরো অন্য এম টু দেবো, ঠিক আছে? তাহলে এরকম পাবো। তাহলে যদি এই ফাংশনগুলো কিন্তু এই বিশেষ বৈশিষ্ট্য, সকল এক্স ইন আই, এই দেখো
গোটা আর এর উপর কিন্তু সে বাউন্ডেড হচ্ছে না, আনবাউন্ডেড। কিন্তু আমরা যদি এই আর কে একটু আমাদের সুবিধা মতো ই করি, দেখুন একটা ইন্টারভেল চুজ করি, ক্লোজড ইন্টারভেল বা ওপেন ইন্টারভেল যাই বলো না কেন, তারা কিন্তু আমরা বাউন্ডেড বানাই ফেলতে পারি। তাহলে এই ফাংশনগুলোর চেহারা কিন্তু এরকম, ঠিক আছে নাকি বুঝতে পারোনি? এরকম বৈশিষ্ট্য, এটা কিন্তু আসলে কিছু না কিন্তু, হ্যাঁ এটা আমরা কিন্তু ই করছি, শুধু গোলমাল হয়ে না যায়, যারা পরে দেখবে যদি কেউ দেখে। হ্যাঁ তাহলে এটাকে আমি মুছে দিব নাকি, না থাকুক এখানে? না থাকুক, সমস্যা নেই, আমাদের স্টেটমেন্টে। তাহলে খেয়াল করে দেখো, এই 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 বাম পাশ কিন্তু তোমার ফাংশন, ফাংশন এই এই এফ কে গুলো ফাংশন। তার যখন অ্যাবসলিউট প্রয়োগ করলাম, তাহলে এই ডান পাশগুলো কি হয়ে গেছে? এইটা কি একটা, এগুলো কি একটা ফাংশন না সংখ্যা, কি বল, রিয়েল নাম্বার বলো দেখি? এম এ মানে M1, M2, M3, M4 এগুলো কি হবে বলো দেখি একটা একটা? স্যার একটা সংখ্যা হবে। রিয়েল Real নাম্বার হয়ে number। যাবে, রিয়েল নাম্বার হয়ে যাবে কিন্তু। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং অবশ্যই অবশ্যই এইগুলো কি তোমার কি নেগেটিভ হতে পারবে বলো দেখি? এম কে গুলো অবশ্যই কিন্তু তোমার নন নেগেটিভ। আমরা তাকে এমন ভাবে তৈরি করছি যে অ্যাবসলিউট ভ্যালু, এই অ্যাবসলিউট ভ্যালুতে সবসময় তোমার কি জিরোর থেকে বড় বা জিরোর সমান, তাহলে এর থেকে বড় মানে কি এম কে গুলো কিন্তু অবশ্যই সব, এই যুক্তি দিয়ে বলতে পারি এম কে গুলো সবাই কিন্তু নন নেগেটিভ, তাই না নাকি? না বুঝতে পারোনি? এন্ড ঠিক আছে নাকি? এম কে, এই এম কে গুলো কিন্তু অবশ্যই তোমার নন নেগেটিভ। এন্ড ইফ, এটা কিন্তু কিছুই না তোমার এই অংশটা, ইফ আমরা বলতেছি ইফ, এন্ড ইফ the series, if the series if the series of, এটা কিছুই না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি নিচেতে লিখছি, ঠিক আছে? if the series of, এই যে if the series of, সরি দেখা যাচ্ছে না, if the series of নন নেগেটিভ, ধরো নন নেগেটিভ, if the series of নন নেগেটিভ কনস্ট্যান্টস, ওই এগুলো কিন্তু একটা কনস্ট্যান্টস হবে এক একটার জন্য। if the series of non negative constants, ওই এই যে কনস্ট্যান্ট গুলো পেলে তুমি এম কে নন নেগেটিভ, তার দ্বারা একটা সিরিজ তৈরি করলাম আমরা, ধরো এই যে অবশ্যই, তাহলে এটা কিন্তু সিরিজ অফ রিয়েল নাম্বার হয়ে যাবে। ধরো কে ইকুয়াল টু 1 to infinity m to the m k, ঠিক আছে? কনভার্জেস, বলতেছে যদি কনভার্জেস করে, কনভার্স করে, যদি কনভার্স করে তোমার, তাহলে আমরা ওই ই সম্বন্ধে কিন্তু একটা কমেন্ট করে দিতে পারবো। ওই যে সিকোয়েন্স অফ যে ফাংশন হবে ওই ফাংশন গুলো দ্বারা, এই যে দেখো আমরা বলতেছি যে দেন এই ওই যে ফাংশন গুলো দ্বারা যে সিরিজ অফ, তোমার ধরো সিরিজ অফ ফাংশন তৈরি করবো, এই যে ঠিক আছে, সিরিজ অফ ফাংশন কনভার্জেস, কনভার্জেস ইউনিফর্মলি, ঠিক আছে? কনভার্জেস, এখানে হয়ে গেল, সরি কের সাথে মিশে গেল, সরি একটু নিচে লেগে, কনভার্জেস ইউনিফর্মলি, অসুবিধা নেই, খুবই সহজ, প্রথমে একটু বুঝতে কষ্ট হতে পারে। ইউনিফর্মলি আমাদের যে ইন্টারভেল যে অন আই, দেখো এবার আমি আর একবার বলছি, দেখো বুঝতে পারলে কিনা। ওই ঘুরে ফিরে সে একই কথা, যে ধরো আমরা সিরিজ অফ ফাংশনকে স্টাডি করছি না, ধরো এখানে কিন্তু সিরিজ অফ তোমার রিয়েল নাম্বারকে স্টাডি করেই আমরা বলে দিতে পারছি যে সিরিজ অফ ফাংশনটা তোমার ইউনিফর্মলি কনভার্স করে অন আই। আচ্ছা জানি না বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে খুবই সহজ, তুমি মানে একবার পড়লেই সারা জীবন লিখতে পারবা, কিন্তু বুঝতে না পারলে কিন্তু ভুল হয়ে যাবে, সেটা হচ্ছে সমস্যা। প্রথমে কি ধরো আমরা আমরা খালি কিছু ফাংশন নিছি, যে এই যে তোমার একটা সিকোয়েন্স অফ ফাংশন নিছি, যে f1, f2, f3, f4 এরকম f5 সিকোয়েন্স অফ ফাংশন। কিন্তু ধরো যে কোনো ফাংশন নিলে কিন্তু চলবে না, সেই ফাংশনগুলোর বিশেষ বৈশিষ্ট্য, তারা হচ্ছে তোমার বাউন্ডেড ফাংশন অন ইন্টারভেল আই, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তারা হচ্ছে বাউন্ডেড ফাংশন
যে সিকোয়েন্স অফ তোমার বাউন্ডেড ফাংশন নিস, এবং ধরো f1 হচ্ছে বাউন্ডেড বাই m1, f2 হচ্ছে বাউন্ডেড বাই m2, f3 হচ্ছে বাউন্ডেড বাই m3, f4 হচ্ছে বাউন্ডেড বাই m4, এরকম করে করে। তাহলে অবশ্যই এইগুলো কিন্তু তোমার m1, m2, m3 এরা কিন্তু তোমার নন নেগেটিভ রিয়েল নাম্বারস বা নন নেগেটিভ কনস্ট্যান্ট বলছি এখানে, ঠিক আছে? এই এর মতো দেখালাম, যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল টু, যদি তুমি আসলে যদি এরকম ধরো কথার কথা এফ অফ না, এখানে সিকোয়েন্স অফ ফাংশন ধরতে পারো। আসলে তুমি যদি ধরো এফ অফ এন, এখানে ধরো এক্স টু দা পাওয়ার এন ধরো, তাহলে কিন্তু তুমি ই করতে পারো, যে জাস্ট এক একটা চেঞ্জ করবা, এফ অফ কে দি, এন তো দিনি, কে দিলে সুবিধা তোমাদের বুঝতে পারবা, কে এফ অফ কে যদি দিই, তাই না? এফ অফ কে দিলে ওরকম কিন্তু সিকোয়েন্স অফ পাবো, কিন্তু এই যে তাহলে বাউন্ডেড, এটা বিশেষ বৈশিষ্ট্য। তাহলে আসলে এই যে কনস্ট্যান্ট গুলো, যে কনস্ট্যান্ট গুলো দ্বারা বাউন্ডেড এই ফাংশনটা, তাহলে সেই কনস্ট্যান্ট গুলোর সাহায্যে আমরা একটা, অবশ্যই তারা নন নেগেটিভ, সরি, তার সাহায্যে আমরা একটা কি করলাম বলো দেখি, ওই যে কনস্ট্যান্ট গুলো, সেই কনস্ট্যান্ট গুলোর সাহায্যে একটা সিরিজ তৈরি করলাম, নাকি বুঝতে পারোনি? এই ধরো এই সিরিজটা কিন্তু m1 যোগ m2 যোগ m3 যোগ m4 ডট 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 এরকম করে চলতে থাকবে। এটা কিন্তু তোমার কি সিরিজ অফ রিয়েল নাম্বারস, ঠিক আছে? সিরিজ অফ রিয়েল নাম্বার। তাহলে বলতেছে যে আসলে এই ফাংশনকে স্টাডি করা লাগবে, এই সিরিজটা যদি কনভার্স করে, তাহলে ওই যে এই যে সিরিজ অফ ফাংশনটা তোমার ইউনিফর্মলি কনভার্স করবে অন আই এর উপরে। বুঝতে পারছো নাকি? তাহলে এখানে বলো দেখি, এই সিরিজের এখানে ইউনিফর্ম খালি কনভার্জেন্স লিখলাম কেন? কেন তোমার ইউনিফর্মলি বা পয়েন্ট ওয়াইজ কনভার্জেন্স লিখিনি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। তুমি যদি এখানে পয়েন্ট ওয়াইজ বা ইউনিফর্মলি লিখে ফেলো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বলো দেখি কেন খালি কনভার্জেন্স লিখলি, কেন পয়েন্ট ওয়াইজ বা ইউনিফর্মলি লিখিনি? কে বলতে পারবে এই জায়গায়? স্যার এটা তো ফাংশন না। হ্যাঁ ফাংশন, এটা হচ্ছে তোমার সিকোয়েন্স, সিরিজ অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের ধরো কনভার্জেন্সের তো কি কোনো পয়েন্ট ওয়াইজ বা ইউনিফর্ম কোনো ধারণা নেই কিন্তু, তাই না? জি এটা স্যার। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার বুঝতে রিয়েলের হবে। হ্যাঁ, রিয়েলের ক্ষেত্রে তোমার ইউনিফর্মলি পয়েন্ট ওয়াইজ সেম জিনিস, কোনো আলাদা নেই, কিন্তু ফাংশনের ক্ষেত্রে ঝামেলা করে, কারণ এখানে কেও আছে আবার এক্সও আছে, এর জন্য কিন্তু লিখতে হবে। তাহলে এটা কিন্তু তুমি যদি বুঝতে না পারো, এখানে যদি ইউনিফর্মলি বা পয়েন্ট ওয়াইজ লিখে, এখানে যদি এত ইউনিফর্মলি কনভার্জেন্স দেন এত কনভার্জেন্স ইউনিফর্মলি, তাহলে কিন্তু ভুল, মানে তুমি বুঝতে পারবো যে তুমি বুঝতেই পারোনি। তাহলে এখানে কিন্তু খালি আমরা এটাই বলবো যে এ যদি কনভার্স করে, এই যে জাস্ট এই যে এ যদি কনভার্স করে, তাহলে একে আমাদের স্টাডি করার কোনো দরকার নেই। আমরা এটা দেখবো যে এটা কি কি চমৎকার অ্যাপ্লিকেশন তোমার, যে কত কঠিন কঠিন কাজকে অনেক সহজ করে দিচ্ছে। তাহলে এ যদি কনভার্স করে, তাহলে আমরা বলবো যে এই সিরিজ অফ ফাংশন সে ইউনিফর্মলি কনভার্স করবে। ইন্টারভেল খুব ইম্পর্টেন্ট, দেখো ইন্টারভেল না হলে কিন্তু এই ফাংশন এই শর্ত আর গোটা আর এর উপর নিলে কিন্তু বাউন্ডেড হতে না। তাহলে আমরা এখানে -1 থেকে 1 এর উপর নিয়ে ধরো বাউন্ডেড বানাই ফেলছি। এই যে এটা হচ্ছে তোমার মূল জিনিস। তাহলে কি হচ্ছে আসলে, দেখো আমরা একটা সিরিজ অফ ফাংশন সম্পর্কে সিদ্ধান্তে উপনীত হতে পারছি তোমার যে সিরিজ অফ রিয়েল নাম্বারকে তোমার স্টাডি করে। অর্থাৎ এই সিরিজ অফ রিয়েল নাম্বার যদি কনভার্স করে, তুমি চোখ বুঝে বলে দিতে পারবা যে এই সিরিজ অফ ফাংশন তোমার কনভার্স করবে ইউনিফর্ম। তোমার একটু নিজেরা পড়লে আরো বুঝতে পারবা। তাহলে আমি এখন ধরো এটাকে জাস্ট আজকে অন্তত প্রুফটা করতে পারবো, বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে হয়ে যাবে আমাদের আশা করি। এর যখন অঙ্ক করবো আগামী দিন, তখন বুঝতে পারবা। ধরো আমাদের এটাকে প্রুফ বলি। প্রুফ, কারো কি প্রশ্ন আছে এখানে? হ্যালো হ্যালো, স্যার এখানে কি যে কোনো হ্যাঁ সিরিজ বলো। অফ ফাংশন হবে? জিওমেট্রিক না না না, হচ্ছে জিওমেট্রিক কিচ্ছু না, জিওমেট্রিক কিচ্ছু না। তুমি যে যে ফাংশনে তোমার ধরো এই বৈশিষ্ট্য আছে, জিওমেট্রিক কোনো কিছু না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনো কিছু না। মানে তবে যে ফাংশনের এই বৈশিষ্ট্য আছে, সেই ফাংশনে তোমার কনভার্স করবে ইউনিফর্মলি। কোনো জিওমেট্রিক সিরিজ বা কোনো সিরিজ হতে হবে না, এগুলো যে জিওমেট্রিক হতে হবে কোনো কথা নেই, ঠিক আছে? বুঝতে পারছো? কারণ এই বৈশিষ্ট্য আলাদা, যে কোনো ফাংশন খালি এই বৈশিষ্ট্য বাউন্ডেড ফাংশনের সিকোয়েন্স হতে হবে তোমার, জিওমেট্রিক কিচ্ছু হতে হবে না।
কানেকশন চলে গেছে কোনো কারণে। হ্যালো, ও স্যার স্ক্রিন শেয়ার করে নাই, ইন্টারনেট কানেকশন চলে গেছে। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছি। সরি, ইন্টারনেট কানেকশন চলে গেছিল এখান থেকে, ওয়াইফাই কানেকশন। তো এখানে কিন্তু তোমার জিওমেট্রিক কিছু হওয়ার দরকার নেই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমার যে কোনো সিরিজ, যার যে কোনো সিরিজ অফ ফাংশন, যে ফাংশন তার এই বৈশিষ্ট্যটা এটা থাকতে হবে যে বাউন্ডেড তোমার। হুম, ঠিক আছে। দেখা যাচ্ছে এখন। জি স্যার, দেখা যাচ্ছে। এখন ধরো আমরা জাস্ট খুব খুব ছোট্ট যে প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু যুক্তিটা খুব তোমার খুবই স্ট্রং যুক্তি। তাহলে আমরা তো জানি যে একে কেমন করে আমরা, এই যে একটা সিরিজ অফ ফাংশনকে কেমন করে আমরা কি প্রমাণ করতে পারবো তোমার, যে এর দ্বারা পার্শিয়াল সামের একটা সিকোয়েন্স তৈরি করতে হবে। তাহলে আমরা সেটাকে ধরো প্রথমে লিখলাম, ধরো লেট তোমার এস এন, আরে ও হ্যাঁ, এটা ই হয়ে গেছে, সরি আমার এটা ই চলে গেছিল, এই জন্য এখানে ই হয়ে গেছে, দেখা যাচ্ছে না লিখলে। কোথায় গেল স্যার? এই যে, এই যে, ধরো লেট এস এন, আমরা এরকম একটা ই করতে পারবো যে এস এন, আরে কি ব্যাপার, তো এইখানে ইন্টারনেট এখান থেকে গেছে নাকি? লেখা মুশকিল হয়ে যাবে, এটা আজকে প্রমাণ করতেই হবে, নাহলে তো আমাদের ইন্টারনেট, সরি একটু এক মিনিট, ট্যাবে কানেকশন আসছে না কেন জানি। এক মুশকিল। হ্যালো, শুনতে পাচ্ছ? না, স্যার, সমস্যা এই কোথায়, ইন্টারনেট চলে গিয়ে ট্যাবের ভিতরে ইন্টারনেট আসতে ঝামেলা করে। আবার ওয়াইফাই কানেকশন আছে কিন্তু দেখাচ্ছে কিন্তু ইন্টারনেট লাইন নেই। স্যার, আমাদের এদিকেও নেটের প্রবলেম, মাঝে মাঝে হুম ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। সেটাই মনে হচ্ছে, যে কেন এমনি বোধহয় তাহলে ওয়াইফাই সমস্যা আছে সেই। লিখতে পারবো কিনা আমি জানি না, সব এই যে এখানে সমস্যা করছে। সরি, 2-3 মিনিট লাগবে, এর প্রমাণটা খুব সহজ, কিন্তু লিখতে পারছি না। এখানে এখানে লিখলে ওখানে যাচ্ছে না কেন জানি। একবার চেষ্টা করি, না হলে সরি কিছু করার নেই। হয়তো হতে পারে, এবার আশা করি দেখি, না হলে সরি আগামী দিনই করতে হবে, শেষ করতে হবে এখানে। দেখি সরি চেষ্টা করি। এখানে তোমার ধরো হ্যাঁ ওই সমস্যা হচ্ছে, লেট লেখা যাচ্ছে না, এখানে তো এইভাবে লেখা খুব মুশকিল হবে। হ্যাঁ, লেখাই যাবে না, এই ঝামেলা করছে। আরেকটা ওয়ে আছে, দাঁড়াও দেখি আমি যদি করি, এখান থেকে ওয়াইফাই বন্ধ করে দিই তাহলে হবে। ওয়াইফাই বন্ধ করে দিই, ওয়াইফাই বন্ধ করে দিলে তো হবে না, সরি। ওয়াইফাই বন্ধ করে দিলে তো হটস্পট থেকে নিচ্ছে না এটা। আরে সরি, আজকে তাহলে আর বোধহয় কি করতে পারবো কিনা জানি না।
সরি বোধ আজকাল ক্লাস কদি কন্টিনিউ করা যাবে না বোধ হয়, হ্যাঁ কেন সমস্যা করছে আর কি। তো থাক স্যার আজকে। বারবার কানেকশন চলে যাচ্ছে থেকেও। তা ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি, যেহেতু আগামী দিন তোমরা করবা। সরি দেখা যাচ্ছে না, আমি জাস্ট বলে শেষ করে দিচ্ছি। এই যে এখানে জাস্ট এটাতে ওহো আসছে দেখেই বাস, সরি এতক্ষণ পরে আসছে। এই যে লেট লিখছিলাম তো আসছে দেখি। না প্রমাণটা খুব সহজ, তাহলে 2 মিনিটে দেখা দিতে পারলে হতো। আরেকবার ট্রাই করি শুধু, না হলে সরি আর কি করা যাচ্ছে না। হ্যাঁ দেখি, হ্যাঁ ধরো এখান থেকে আমরা জাস্ট একবার ট্রাই করি লেট। ও না সরি, লেট তো আমি এখানে এমনি লিখছিলাম। বিব্রত অবস্থা। একবার ট্রাই করি, সত্যি কানেকশন আছে কিনা জানি না শুধু। এটা লেট, হ্যাঁ আসছে, সরি হ্যাঁ দেখা যাচ্ছে এখন। হ্যালো, শুনতে পাচ্ছ নাকি মিউট হয়ে গেছে নাকি আমি? স্যার লেখা উঠতেছে। হ্যাঁ এখন উঠছে, যে সমস্যা, সরি হয়ে যাবে 5 মিনিটের ভিতরে আমরা শেষ করতে পারবো এটা। তাহলে আমরা তো একে যদি আমরা কনভার্স প্রমাণ করতে চাই, আসলে এর দ্বারা এন এর পার্শিয়াল সাম তৈরি করতে হবে। ধর এস এন অফ এক্স, এর যে এন এর পার্শিয়াল সাম, জাস্ট আমরা জানি যে এটা কে ইকুয়াল টু তোমার 1 to n এফ কে অফ এক্স, ঠিক আছে? এরকম এন এর পার্শিয়াল সাম। এই এন এর পার্শিয়াল সাম যদি তোমার কনভার্স করে ইউনিফর্মলি, তাহলে আমরা বলতে পারবো যে এই সিরিজটা কনভার্স করে। এন্ড ধরো আমরা এরকম একটা তোমার একটা এপসিলন ধরে নিলাম যে লেট, ধরো আমরা এভাবে বললাম যে একটা যে কোনো একটা এপসিলন গিভেন, পজিটিভ এপসিলন, এটা হচ্ছে তোমার গিভেন। ধরো আমাদের দেওয়া আছে যে গিভেন 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 ধরো পজিটিভ এপসিলন গিভেন। এখন দেখো এখানে যে আমরা এরকম বলতে পারি যে সিন্স, এটা কিন্তু বলা আছে যে সিকোয়েন্স অফ কনস্ট্যান্ট ফাংশন তোমার, এটা কিন্তু তোমার কনভার্স করে। এটা কিন্তু বলা আছে যে সিন্স, আমরা এর নিচে দিয়ে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। কে ইকুয়াল টু ধরো 1 to ইনফিনিটি এম কে, এটা কিন্তু বলে দেওয়া আছে এ কনভার্স করে, এটা ধরেই কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে এটা হচ্ছে এত কনভার্জেস। দেখো এখানে কিন্তু আইটাই কিছু লিখতে হয়নি, এটা কিন্তু সিকোয়েন্স অফ তোমার রিয়েল নাম্বার, এখানে আই এর কোনো প্রভাব নেই। এই যে দেখছো, এই জন্য কিন্তু আমরা এখানে লিখিনি এর খালি কিন্তু বলছি এ হচ্ছে খালি কনভার্জেন্স, কিন্তু কিছুই বলিনি কিন্তু অন আই ফাই, কারণ কি এ তো রিয়েল নাম্বার, এখানে এর তো কোনো ডোমেন টোমেন কিছুই নেই। কিন্তু এ কে লিখতে গেলে কিন্তু এটা ফাংশন, এখানে কিন্তু অবশ্যই তোমার ডোমেন লিখতে হবে। হ্যাঁ, সিন্স এত কনভার্জেস, ঠিক আছে? এখন এইটাকে বলা হচ্ছে তোমার কোশি ক্রাইটেরিয়ান, প্রপার্টি অফ রিয়েল নাম্বারের একটা আছে। সিন্স এত কনভার্জেন্স, তখন বলে তোমার এই যে এরকম করে আমরা বলতে পারি যে দেয়ার এক্সিস্ট, এটা হয়তো তোমার ইসে পড়ছো জানি না কিনা, জানো কিনা আমার ঠিক মনে নেই, যে আমরা এরকম বলতে পারি যে কনভার্জেন্স, তাহলে এখন বলতে পারি যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন, ঠিক আছে? এটাকে আমরা বলছি দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার, কিন্তু এন তোমার এই যে সাস দ্যাট, এটা হচ্ছে কোশি ক্রাইটেরিয়ান কনভার্জেন্সের, যে এরকম হয় যে তোমার সামেশন অফ কে ইকুয়াল টু তোমার এম প্লাস 1 এন, এই তোমার এম কে, এটা হচ্ছে তোমার লেস দ্যান এপসিলন
যখন তোমার এই এম আর এন এর একটা কিন্তু সম্পর্ক আছে এন এর সাথে, মানে এই এন এর পর থেকে কোসি সিকোয়েন্সের যে ডেফিনেশন, যে তুমি একটা যে কোনো এপসাইলনের জন্য একটা এম আর এন পাবা, মনে আছে কিনা? সেই এম আর এন এর পর থেকে এম আর এন এর ডিস্টেন্স হচ্ছে তোমার লেস দেন এপসিলন। কিন্তু তাহলে আমি দেখাচ্ছি, বুঝতে পারবা যে ইফ বা হোয়েন এভার, এখানে ইফ না লিখে ইফ লেখা ঠিক নেই, পাগে লিখছি যে হোয়েন লেস দ্যান ইনফিনিটি বুঝলাম। হ্যাঁ 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 লেস দ্যান ইনফিনিটি, সেটাই। এটাকে বোঝার কথা হয় না, এটা হচ্ছে কোশি ক্রাইটেরিয়ান বলে। হোয়েন এভার মানে ওই যোগফলটা ফাইনাইট তোমার। হোয়েন এভার তোমার এই যে দেখো, হোয়েন এভার এরকম বলি যে এন গ্রেটার দেন এম গ্রেটার দেন এন, লেস দ্যান ইনফিনিটি মানে তোমার ফাইনাইট, এরকম যদি হয়, ঠিক আছে, অসুবিধা না। আমি ধরো বলতেছি একটু, এই যে ধরো প্রথমে তোমাকে ইসের কথা চিন্তা করতে হবে, কোশি সিকোয়েন্সের কি ডেফিনেশন ছিল। দেখো আমি লাল কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে পারবো। ধরো কোশি, এটা কিন্তু এই অঙ্কের কিছু না, বোঝানোর জন্য আমরা কি বলতাম যে একটা সিকোয়েন্স কোশি সিকোয়েন্স হবে। ধরো এই যে এন, ধরো এটা কি কশি, কশি সিকোয়েন্স ধরো, ঠিক আছে, এটা কশি সিকোয়েন্স হবে তোমার। কখন আমরা বলছিলাম কি, এই যে দেখো আমরা লিখছিলাম না যে ইফ অ্যান্ড অনলি আসলে, কিন্তু যে ফর এভরি পজিটিভ এপসিলন, ধরো দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার এন, এন ডিপেন্ডস অন এপসিলন, এটা কিন্তু এরকম ছিল যে সাজ দ্যাট, হ্যাঁ, এই ছিল যে এন এর পর থেকে এই সিকোয়েন্সে যে কোনো দুটো টার্মের ডিস্টেন্স কিন্তু, ধরো এন এম বা এম এন যাই দাও সমস্যা নেই, এটা কি কোসি সিকোয়েন্স ছিল না এরকম, যে ফর অল, মনে আছে কিনা, এন এম গ্রেটার দেন এন, এটা কি কোসি সিকোয়েন্স না? মনে আছে? কোশি সিকোয়েন্স কিন্তু এটা, যে কোশি সিকোয়েন্স কিন্তু কনভার্জেন্স সিকোয়েন্স কোথায় কনভার্স করে সেটা তোমার জানার দরকার নেই। যে আমরা বলতেছি যে কোনো এপসিলনের জন্য তুমি একটা পজিটিভ ইন্টিজার এন পাবা, যার পর থেকে এই দেখো এন আর এম কিন্তু এন এর থেকে বড়, যে এই সিকোয়েন্সের যে কোনো দুটো টার্মের ডিস্টেন্স হচ্ছে লেস দেন এপসিলন। আগে কিন্তু আমরা লিখতাম কনভার্জেন্স হলে যদি এতে যদি কনভার্স করে তাহলে লিখতাম যে যে এন মাইনাস এ লেস দেন এপসাইলন ফর এন গ্রেটার দেন এই যে এন, এন এর পর থেকে এই সিকোয়েন্সের যে কোনো টার্মের ডিস্টেন্স এ থেকে হচ্ছে লেস দেন এপসিলন। কোশি সিকোয়েন্সটা কিন্তু এটা না তোমার, যে যে কোনো এপসিলন নাও তার জন্য একটা পজিটিভ ইন্টিজার এর বাবা, যার পর থেকে এই এন এম গ্রেটার দেন এই সিকোয়েন্সে যে কোনো দুটো টার্মের ডিস্টেন্স কিন্তু লেস দেন এপসিলন। তাহলে আর এই কোশি ক্রাইটেরিয়ান বলে আসলে রিয়েল নাম্বারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তোমার একটা সিকোয়েন্স যদি তোমার কনভার্জেন্ট হয় সে তো আসলে কোশি সিকোয়েন্স হয়ই, কিন্তু কোশি সিকোয়েন্স হলেও কনভার্জেন্ট হয়। এটা হচ্ছে রিয়েল নাম্বারের বড় বৈশিষ্ট্য, যে রিয়েল নাম্বারের ভিতরে তুমি যদি একটা কোশি সিকোয়েন্স কনস্ট্রাক্ট করো সে অবশ্যই কনভার্জেন্ট হবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে তোমার, এই জন্যই বলে রিয়েল নাম্বার হচ্ছে তোমার কমপ্লিট। রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লিটনেসের ডেফিনেশন, যে একটা স্পেসের ভিতরে যদি প্রত্যেকটা কোসি সিকোয়েন্স তোমার কনভার্স করে তাহলে তখন বলি আমরা ওই স্পেসটাকে কমপ্লিট। তাই এইটাকে বলা হচ্ছে কোশি ক্রাইটেরিয়ান। আসলে এটা হচ্ছে তোমার সেই নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। কোশি ক্রাইটেরিয়ান এটাকে বলতেছে এ যদি কনভার্স করে, খেয়াল করে দেখো এই একটা সিকোয়েন্স যদি কনভার্স করা মানে কি বলো দেখি, তার যোগফল কি হবে বলো দেখি। আমরা কি বলছিলাম যে ধরো রাফলি স্পিকিং কনভার্স করা মানে কি, এই সিরিজটা, সরি এটা সিকোয়েন্স তো না, বারবার ভুল বলি আমি, এই সিরিজটা কনভার্স করার অর্থ কি বলো দেখি, যে M1 যোগ M2 যোগ M3 যোগ M4 M5 এদের যোগফল কি তোমার কি হবে বলো দেখি, ফাইনাইট হবে না? জি স্যার। এটা ফাইনাইট হবে। তাহলে ধরো গোটা একের এক থেকে শুরু করে ধরো এক M1 M2 এ থেকে সবগুলোর যোগফল তোমার ফাইনাইট। তা তুমি যদি তা থেকে কিছু বাদও দাও, ধরো এটা কি আসলে কি বাদ দিছি, খেয়াল করে দেখো কতগুলো বাদ দিছি বলো দেখি, কে বলতে পারবে? এটা হচ্ছে কোশি ক্রাইটেরিয়া। যে আমরা যদি লাল কালি দিয়ে লিখি যে এইটা তোমার এটা কনভার্জেন্স করার অর্থ কি এরকম না, ধরো কে ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এম কে, তুমি তো এটা তো কনভার্স লেখা, এর মানে কি এর যোগফল কি ফাইনাইট না নাকি? হ্যালো, জি স্যার ফাইনাল। এর ফাইনাইট তার মানে কি, ধরো এখানে তোমার এই M1 যোগ M2 যোগ M3, তাই না? এরকম করে তুমি যদি চলতেই থাকো, ধরো চলতেই থাকো, তাহলে কি হবে যোগফল কি হবে, ফাইনাইট হবে না? কনভার্জেন্সের যে ডেফিনেশন,
তাহলে এখন জি স্যার। এই অসীম সংখ্যকের যদি ফাইনাইট, তুমি যদি এখান থেকে কিছু সংখ্যক বাদ দাও, ধরো কথার কথা যে 1000টা বাদ দিলে, ধরলাম আমি, তুমি যদি এখান থেকে শুরু করো, তাও কি ফাইনাইট হবে না? 1000 যোগ m 1001 যোগ ডট 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 এরকম করে চলতে, তাও কি ফাইনাইট হবে না নাকি? জি স্যার, ফাইনাইট হবে। ধরো এই সবগুলোরই ফাইনাইট, তাতে কিছু বাদ দিলেও তো ফাইনাইট হবে। তাহলে আসলে খেয়াল করে দেখো, সেই জিনিসই লিখছি কিন্তু এখানে, যেহেতু এ কনভার্স করে, তাহলে আসলে এখানে কি লিখছি দেখো, এই যে এম দিয়ে শুরু করছি, 1 দিয়ে শুরু না করে। এম এর মান কত আমরা জানি না, এম এর মান 1000 হতে পারে, 10,000 হতে পারে, 1 কোটি হতে পারে, 100 কোটি হতে পারে। তাহলে এম 1 + 1 থেকে এন পর্যন্ত, মানে আর এখানেও এন পর্যন্ত নিচ্ছি। ধরো এখানে আমরা ইও করিনি, ধরো এখানে ধরো মানে সবও নেয়নি, আরো কম নিচ্ছি। ধরো m টু দা পাওয়ার, ধরো 10 টু দা পাওয়ার, ধরো 10,000 নিচ্ছি। তাহলে কি এই সবগুলো যোগফলই ফাইনাইট, তা থেকে কিছু অংশ নিলে তা কি ফাইনাইট হবে না নাকি? না বুঝতে পারোনি? হ্যালো, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এই জিনিসটাই লিখছি, যেহেতু কনভার্জেন্স মানে 1 থেকে একটা অসীম পর্যন্ত যোগ করলেও কনভার্জেন্স তোমার ফাইনাইট, তাহলে তা থেকে জাস্ট আমরা কিছু অংশ তুলে নিচ্ছি, যে m + 1 থেকে n পর্যন্ত অংশ। ধরো এই যে m 1000 থেকে শুরু করে m 10 টু দা পাওয়ার, ধরো কথার কথা 1000 পর্যন্ত, এইগুলো তাহলে অবশ্যই সে ফাইনাইট হবে। সেটাই এই যে লেস দ্যান ই হবে, কত হবে আমরা জানি না, অবশ্যই ফাইনাইট হবে তোমার। সরি, এখানে আমি কি লিখছি, এখানে তো ভুল লিখছি, এখানে ইকুয়াল দিছি, ইকুয়াল দিলে তো মিনিংলেস, সরি, ফাইনাইট। মাঝে মাঝে বললাম ফাইনাইট, লিখলাম ইনফিনিটি, ফাইনাইট। ঠিক আছে, এই যে এই যুক্তিকে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে বলছি যে এখানে এটা ইম্পর্টেন্ট খুব, যে কে বড়। ধরো আমি তাহলে ধরো এম যদি বড় হতো তাহলে তো মুশকিল হতো, একটু উল্টাপাল্টা হতো। এন বড় দিচ্ছে, তাহলে এম দিয়ে শুরু করে এন পর্যন্ত গেছো তুমি, এন বড় এম এর থেকে। তাহলে এম এর মান যদি 10 হয় আর এন এর মান যদি ধরো 100 হয়, তাহলে 10 আর মানে 11 দিয়ে শুরু হয়ে 100 পর্যন্ত যাবে, তাহলে অবশ্যই ফাইনাইট হবে। ঠিক আছে, সময় শেষ হয়ে গেছে। এটা কিন্তু কিছুই না, এটা জাস্ট আমরা খালি একটা ব্যাখ্যাই করলাম, দাঁড় করলাম। ঠিক আছে, এখন হচ্ছে তোমার এখানে ধরো এটাকে মানে কৌশিক ক্রাইটেরিয়ান বলি। এখন এখানে ধরো সরি, শেষ হয়ে যাবে আমাদের। তাহলে এখন এখানে ধরো আমরা কিন্তু এটা করতে পারি, যেহেতু তোমার ধরো আমরা এরকম লিখতে পারি যে এস, ধরো এন এর পার্শিয়াল, কোথায় লিখছি এটা, কত সামনে চলে গেছে। ধরো এস এন অফ এক্স মাইনাস এস এম অফ এক্স, এই ধরো এর অ্যাবসলিউট ভ্যালু। এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু এম হচ্ছে এম, ধরো এরকম লিখতে পারি যে এম হচ্ছে কিন্তু এন হচ্ছে এম এর থেকে বড়। তাহলে এটা কি হবে বলো দেখি, এই অংশটা কি হবে, এস এন মানে কি? এরকম না, বিয়োগ, ধরো এই যে বিয়োগ, এখানে লেখার জায়গা নেই, ধরো সামেশন অফ কে ইকুয়াল টু 1 to m, ধরো এফ কে অফ এক্স, এরকম লিখতে পারি না এটাই নাকি? জি স্যার। যেহেতু এই যে এটাকে বিয়োগ করলে কি হবে কে বলতে পারবে? এখানে কিন্তু এন কিন্তু আমরা ধরছি, এন কিন্তু এম এর থেকে বড়, কি হবে বলো দেখি? এন কিন্তু এম এর থেকে বড় বলছি আমরা। দেখো দেখি এরকম হয় কিনা, এরকম হবে। তুমি এখানে লিখতে পারো যে যেহেতু যেহেতু তোমার এন গ্রেটার দ্যান এম, আমরা কিন্তু এটা ই করছি, তাই না নাকি? এই যে দেখো এন কিন্তু এম এর থেকে বড়, তাহলে এন যদি এম এর থেকে, ধরো এন এর মান হচ্ছে ধরো 100, এম এর মান হচ্ছে ধরো 50 কথার কথা, তাহলে কি হতে হবে, এখানে 1 থেকে 50 পর্যন্ত আছে আর এখানে 1 থেকে 100 পর্যন্ত আছে, একই জিনিস। তাহলে কি এই দুটোকে বিয়োগ করলে কি হবে, তোমার 51 থেকে 100 পর্যন্ত থাকবে, তাই না নাকি? জি স্যার। ঠিক আছে নাকি, বুঝতে পারোনি? আর এই যে অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি অনুসারে যে সামের যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ যোগ বি লেস দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ, অ্যাবসলিউট ভ্যালু অফ বি, তাহলে সামকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি,
এন, তাহলে অবশ্যই আমরা এরকম লিখতে পারবো এফ এন সরি এফ কে অফ এক্স, তাই না? এটা কিভাবে লিখলাম? অ্যাবসলিউট ভ্যালুর প্রপার্টি, কিন্তু এই যে ধরো a যোগ b, অ্যাবসলিউট ভ্যালু অফ a যোগ b লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ a যোগ অ্যাবসলিউট ভ্যালু অফ b, এই যে এটা লিখলাম। ঠিক আছে নাকি বুঝতে পারোনি? এটা কি বুঝতে পারলে? থার্ড ব্র্যাকেট দিয়ে দেখো, এটা কিন্তু এই প্রপার্টি, যেহেতু এই যে a যোগ b, দেখো এটাকে n এর জন্য অ্যাপ্লাই করছে, তোমরা জানো সবাই এটা। a যোগ b তোমার হচ্ছে যে লেস দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ a যোগ অ্যাবসলিউট ভ্যালু অফ b, এটাকে লিখছি কিন্তু আমরা এই যুক্তিকে অ্যাপ্লাই করে এটাকে লিখছি, কিন্তু অবশ্যই চিন্তা করলে পাবা তোমরা। আর এটা মানেই কি আমাদের এই যে বাউন্ডেড এফ অফ কে, প্রত্যেকটা কে এর জন্য এ কিন্তু বাউন্ডেড ছিল তোমার, তাই না? এ কিন্তু বাউন্ডেড ছিল তোমার। তাহলে আমরা কি এরকম লিখতে পারি, ধরো লেস দ্যান ইকুয়াল টু এই যে সামেশন অফ কে ইকুয়াল টু এম প্লাস ওয়ান এন, এটাকে অবশ্যই কি এম কে দিয়ে লিখে ফেলতে পারি। এই যে আমাদের কিন্তু অ্যাজাম্পশন ছিল যে এই প্রথমেই আমরা ধরে নিয়েছিলাম যে প্রত্যেকটা ফাংশন কিন্তু তোমার এম কে, ঠিক আছে? বুঝতে পারছো? হুম, জি স্যার। ঠিক আছে। ও হুম, এখানে আমি একটা জিনিস তো ভুল করে ফেলছি। এখানে কনভার্স হলে আসলে এখানে আরো লিখতে পারি যে যেহেতু ফাইনাইট, এখানে কিন্তু আমরা আসলে আমি এটা ভুল লিখছি। এখানে এখানে এই যে এপসিলন ধরছো তুমি, সেই এপসিলনের থেকে ছোট তুমি পেতে পারবা, একেবারে ইচ্ছা মতো ছোট করতে পারবা তুমি। হুম, হ্যাঁ এই যে এখানে তাহলে এখন এখানে দেখো এটাকে আমরা এই যে এটাকে লেস দেন ওই যুক্তি অনুসারে আমরা অবশ্যই কিন্তু লিখতে পারি তোমার এই যে এম, এটা কিন্তু তোমার লেস দেন এপসিলন লিখতে পারবো, ঠিক আছে? এটা লেস দেন এপসিলন লিখতে পারবো, তাহলে আমাদের ওয়ান হয়ে গেছে কিন্তু অবশ্যই লেস দেন তোমার এপসিলন কি বলে যে ফর ফর এভরি এক্স ইন আই ফর এভরি এক্স ইন আই। তাহলে এইটাই কিন্তু মনে আছে কিনা, এটাই কিন্তু কৌশি ক্রাইটেরিয়ান ছিল, যে একটা সিকোয়েন্স তোমার মনে আছে কিনা, যে একটা সিকোয়েন্স অফ ফাংশন তোমার, যে যে কোনো পজিটিভ এপসিলনের জন্য তুমি এই যে যদি একটা এন আর এম পাও, যে ক্যাপিটাল এন এর থেকে বড়, এই যে এস এন অফ এক্স, তাহলে আসলে আমরা কি পেলাম? ধরো আমরা আরেকটা লাইন লিখি, তাহলে তুমি বুঝতে পারবে যে দেয়ারফর আমরা এখানে কিন্তু আসলে পেয়ে গেলাম। দেখো যে দেয়ারফর আমার শেষ, সরি 1 মিনিট, অনেক সময় বেশি হয়ে গেছে। যে আমরা এরকম লিখতে পারি যে আমরা ফাইনালি কিন্তু এটা পাইছি এস এন অফ এক্স মাইনাস এস এম অফ এক্স লেস দেন এপসিলন, আমরা কিন্তু এটা পাইছি। ফর আমরা কোশি ক্রাইটেরিয়ান লিখছিলাম, দেখো ফর অল এক্স ইন আই, হ্যাঁ ফর অল এক্স ইন আই হোয়েন এভার, ধরো আমরা বলতে পারি যে হোয়েন এভার এই এন গ্রেটার দেন এম গ্রেটার দেন এন, এটার জন্য। তাহলে আমরা দেখো এখনো কিন্তু আমরা এই যে কোশি ক্রাইটেরিয়ান অনুসারে যে আমরা বলতে পারি যে কিন্তু তাহলে এখানে জাস্ট আমরা একটা এটা লিখবো যে আমরা জাস্ট এক লাইন লিখলে আমাদের শেষ, সরি। তাহলে আমরা বলতে পারি যে ইট কোথায় লিখছি চাল্লাই জানি, এখানে লিখছি ধরো তোমরা একটু দেখলে বুঝতে পারবা যে ইট ফলোস দ্যাট, অবশ্যই এটা কিন্তু ইট ফলোস দ্যাট লেখার দরকার নেই, ইট ফলোস ফ্রম দ্য কোশি ক্রাইটেরিয়ান। আমি লিখছিলাম কিন্তু খালি স্টেটমেন্টটা লিখছি, তোমরা দেখবে যে কোশিস ক্রাইটেরিয়ান যে দ্যাট আমরা এরকম বলতে পারি যে তোমার এই যে আমাদের যে সিকোয়েন্স এস এন অফ এক্স, এই যে সিকোয়েন্সটা এই কনভার্জেস ইউনিফর্মলি কনভার্জেস ইউনিফর্মলি, ঠিক আছে, অন আই।
তাহলে এই যে আমরা যে এস এনটা কি, ওই সিরিজটা তোমার এন এর পার্শিয়াল সামের তোমার সিকোয়েন্স। তাহলে এ যদি কনভার্স করে তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের যেটা ছিল যে এরকম বলতে পারি যে দ্যাট ইজ, এরকম আমরা বলতে পারি যে এন এর পার্শিয়াল সাম ইউনিফর্মলি কনভার্স করছে, তাহলে অবশ্যই আমরা কিন্তু বলতে পারি যে দ্যাট ইজ তোমার আমাদের যে সিরিজ আমরা যেটা তৈরি করেছিলাম 1 ইনফিনিটি এফ কে অফ এক্স, এটা অবশ্যই কিন্তু কনভার্জেস ইউনিফর্মলি, নিচেই লিখি ধরো কনভার্জেস ইউনিফর্মলি অন আই। এই যে আমাদের প্রমাণ হয়ে গেল, ঠিক আছে, কনভার্জেস ইউনিফর্মলি অন আই। আমরা প্রথমে এই যে এন এর পার্শিয়াল সাম, এই সিরিজের এন এর পার্শিয়াল সামের যে সিকোয়েন্স তাকে দেখালাম কনভার্জেস ইউনিফর্মলি আই। আমরা তো ডেফিনেশন বলছিলাম যদি এন এর পার্শিয়াল সাম যদি কনভার্জেস করে ইউনিফর্মলি, তাহলে অবশ্যই এই যে সিরিজ অফ ফাংশন অফ কনভার্স করবে ইউনিফর্মলি। এটা আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে আমি জানি যে এইখানে তোমাদের একটু সমস্যা হয়তো বুঝতে, আমি যদি প্রথমে একটু ভুল লিখে ফেলছিলাম এখানে, এই যে কোশি ক্রাইটেরিয়ানটা, এটাকে বলে যে কোশি ক্রাইটেরিয়ান অফ রিয়েল নাম্বার। তোমার এই যে গুগলে সার্চ দিলে দেখতে পাবা, যে আজকে সময় অনেক বেশি হয়ে গেছে। তাহলে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আসলে কি, দেখো যে আমরা এই সিরিজ অফ রিয়েল নাম্বারকে স্টাডি করেই আমরা সিরিজ অফ ফাংশনের সম্পর্কে কমেন্ট করতে পারছি। এটা হচ্ছে ভাস্টাস এম টেস্টের। আমরা আগামী দিন যখন অঙ্ক করবো আরো ভালো বুঝতে পারবা। তোমরা অবশ্যই একটু নিজেরা একটু পড়ো, তাহলে বুঝতে পারবা। তো আজকে সরি অনেক সময় হয়ে গেছে, তোমরা হয়তো চলেও গেছো। এই জায়গাটা আমার ধারণা বুঝতে পারোনি তোমরা হয়তো, এই জায়গাটুকু যে এটাকে বলে হচ্ছে তোমারই কোশি ক্রাইটেরিয়ান। এই যে যদি কনভার্স করে তাহলে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য তুমি এরকম একটা এম আর এন পাবা, যার থেকে ডিস্টেন্স এই যোগফল লেস দ্যান এপসিলন হবে, না হলে কখনো হবে না। আর সেটাকে আমরা ব্যবহার করছি শুধু তোমার এই যে এই যুক্তিটাকে ব্যবহার করছি এখানে। আর তারপরে আমরা খালি একটা স্টেটমেন্ট লিখছিলাম, এটা প্রমাণ করিনি, বলছিলাম যে কোশি ক্রাইটেরিয়ানটা, সেই কোশি ক্রাইটেরিয়ানের সাহায্যে আমরা কিন্তু এটা বলে দিতে পারবো। আগে লেখা আছে তোমাদের ইসে দেখবা, তাহলে অবশ্যই বুঝতে পারবা। এই তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা সিরিজ অফ ফাংশনকে স্টাডি করছি না, সিরিজ অফ ফাংশনকে স্টাডি, সিরিজ অফ রিয়েল নাম্বারকে স্টাডি করে সিরিজ অফ ফাংশন সম্পর্কে কমেন্ট করতেছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সরি অনেক সময় গেছে। যদি কারো প্রশ্ন আছে কোনো, তাহলে শেষ করবো এখন। হ্যাঁ, হ্যালো, তো তোমার চলে গেছে না কিছু, আসো তো দুই চারজন আসছো। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, স্টাডি করো, তারপর যদি কোনো সমস্যা থাকে আগামী দিন বৃহস্পতিবার প্রশ্ন করো। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ।